জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামটা একটা লম্বা প্রোগ্রাম, একটা মোটামুটি প্রায় 1.5-2 ঘন্টা। চেষ্টা করব এর মধ্যে আমার অর্জিত যেটুকু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমরা লিভিং গ্লোবালে বিজনেস করতে আসছি একটা বড় আশা নিয়ে, যে আমরা আসলে মানুষের স্বাস্থ্য সুস্থতার একটা দায়িত্ব নিচ্ছি। পাশাপাশি এই স্বাস্থ্য সুস্থতার দায়িত্বের পাশাপাশি আমরা মানুষের ওয়েলথ যেটা, সেই ওয়েলথেরও দায়িত্ব নিচ্ছি। আসলে আমাদের লিভিং গ্লোবালের স্লোগান হচ্ছে মেক পিপল হ্যাপি, হেলদি অ্যান্ড ওয়েলদি। হেলদির পার্ট নিয়ে আজকে আলোচনা আমার, ওয়েলদির পার্ট নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা শুনেছেন। তো হেলদির পার্টে আজকে আলোচনার যে অ্যারেঞ্জমেন্ট, এই জন্য লিভিং গ্লোবালকে সবাই একটা ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শুরু করছি। তো যেহেতু এটা অনলাইন বেস একটা ট্রেনিং, সেখানে নেট সমস্যার কারণে মাঝে মাঝে একটু জটিলতা হতে পারে বা নেট সমস্যা হতে পারে। ওই জিনিসটা আমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব। এবং যে কোনো একজন লোক একটু লাইনে থাকবেন, যদি কোনো ডিস্টার্ব ফিল করেন আমাকে যাতে একটু নক করতে পারেন। সাউন্ড বা ভিডিও যদি কোনো কিছু দেখা না যায় বা কোনো সমস্যা হয়, তাহলে আমাকে যে কোনো একজন একটু নক করবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো আনমিউট করে দাও, অসুবিধা নেই, আপনি প্রোগ্রামটা চালিয়ে ঠিক যান। আছে। তো আলোচনা আজকে প্রথমে আমাদের যে সাবজেক্ট নিয়ে আজকে সেটা হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস। আমরা হেলথ অ্যাওয়ারনেস নিয়ে আজকে আমাদের আলোচনা। আসলে হেলথ কি, আমাদের স্বাস্থ্য কি, স্বাস্থ্য আমাদের আসলে কিভাবে আমাদের আমরা সিস্টেমেটিকলি বাই বর্ন হয়েছি এবং আমাদের এই বডি কনস্ট্রাকশন সিস্টেমটা আসলে কিভাবে পরিচালিত হয়, এটা নিয়ে আসলে আমাদের আজকের আলোচনা। আসলে আমরা যেই সিস্টেম নিয়ে কাজ করতে যাচ্ছি, হেলথের ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে যে অবজেকশনটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে এর অসুস্থতা। যে যখন আমরা অসুস্থ হই তখনই কিন্তু আমাদের সমস্ত ধরনের আর্গুমেন্ট বলেন, সমস্ত ধরনের অবজেকশন, এই জিনিসগুলো আমরা ফেস করি। এর আগ পর্যন্ত কিন্তু সুস্থ শরীর নিয়ে কিন্তু আমরা কোনো অবজেকশন ফেস করি না। তো এই অসুস্থ কেন হচ্ছে এবং এই অসুস্থতা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা কিভাবে চললে আমরা সুস্থ থাকতে পারবো, এটা নিয়ে আমার আলোচনা। তো আজকে আলোচনার শুরুতে আমি কিছু পরিসংখ্যান আপনাদের সাথে আলোচনা করবো। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান কিছু পরিসংখ্যান নিয়ে আলোচনা করা। সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা হচ্ছে লিভার। বাংলাদেশে প্রতি বছর প্রায় আনুমানিক, আমরা আশা করি যে স্ক্রিন সবাই দেখছেন, তারপর একটু করি। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক প্রায় 80 লক্ষ মানুষ লিভারে রোগে আক্রান্ত হচ্ছেন। প্রায় 23,000 লিভার জনিত কারণে মারা যাচ্ছেন। আসলে লিভারটা হচ্ছে আমাদের বডির সেকেন্ড ব্রেন, এটাকে বলা হয় আমাদের বডির সেকেন্ড ব্রেন। এটাই আসলে আমাদের ব্রেন যেমন পুরো বডিকে কন্ট্রোল করে, ঠিক আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে বডিতে কোন ভিটামিন বা মিনারেল, আয়রন বা আমাদের যে কেমিক্যাল রিয়াকশন গুলো আছে, এটা আমাদের খাবারের মাধ্যমে আসলে আমাদের বডিতে প্রবেশ হয়। এইটা আসলে কোনটা কতটুকু জায়গায় যাবে, কোন খাবারের কোন ভিটামিনটা কোন কোন জায়গায় যাবে, এই টোটাল মেকানিজমটা সৃষ্টি করে কিন্তু, কন্ট্রোল করে কিন্তু এই লিভার। এই জন্য লিভারকে বলা হয় সেকেন্ড হার্ট। তো এইটা যদি অসুস্থ হয়, আসলে আমাদের বডির কিন্তু ম্যাক্সিমাম মানে যে মেকানিজম সিস্টেম সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো দেখেন আমাদের দেশে বর্তমানে প্রায় আনুমানিক প্রায় 1 কোটি লোক কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু এই লিভার এই জটিলতার জন্য ভুগতেছি। প্রায় এর মধ্যে প্রায় 4 কোটি লোক কি আছে, লিভার ফ্যাটি লিভার আছে। 1 কোটি লোক লিভার সিরোসিস ঝুঁকিতে আছে। তাহলে আমরা কিন্তু একটা মোটামুটি মহামারীর আকারে আছি, যেটা একটা মানুষের সবচেয়ে বড় অর্গান হচ্ছে লিভার, এবং সেটা অসুস্থ হলে আমরা কিন্তু সবচেয়ে বেশি অসুস্থ হই। ঠিক আছে? তো এই লিভারের অবস্থায় দেখেন ডাটাটা কিভাবে বলতেছে। তারপরে আমরা যে ডাটাটা আসছে সেটা হচ্ছে আমাদের হৃদযন্ত্র বা হার্ট যেটাকে বলি, বা ভেসেল বা রক্তনালী যেটাকে বলি। ঠিক আছে? প্রায় 34% মানুষ আমরা বর্তমানে হৃদরোগ এবং রক্তনালী বিভিন্ন রোগে আক্রান্ত। এটা কিন্তু আমাদের টোটাল পপুলেশনের প্রায় 4 to 5% একটা মানুষ কিন্তু আসলে এই রোগে আক্রান্ত। এইটা কিন্তু নর্মালি আমরা বুঝি না। আমরা যখন বুঝি কখন, আমাদের বডিতে যখন 70% ব্লকেজ হয়, আমাদের রক্তনালীর মধ্যে যখন 70% ব্লকেজ হয়, তারপরে কিন্তু আমরা বুঝি যে আমাদের বডিতে কোনো হৃৎপিণ্ডে বা আমাদের রক্তনালীতে কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে? কেন? কারণ আমাদের ভেসেল দিয়ে 30% ব্লাড চলাচল করলেই আমাদের কিন্তু সুস্থতা নির্ভর করে।
30 থেকে 35% ব্লাড চলাচল করতে পারলে কিন্তু আমাদের বডিতে এই ব্লকেজের কোনো অবজেকশন ফিল হবে না। যখনই এই ব্লকেজের অবজেকশনটা 70% প্লাস হয়ে যাবে, তখনই কিন্তু আপনার বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হবে, এই জাতীয় সমস্যাগুলো তৈরি হবে। এই ব্লকেজ বা এই রক্তনালীর রোগগুলা কিন্তু একদিনে বডিতে আসে না, একটা লম্বা সময় আমাদের লাইফস্টাইল খারাপের কারণে, হ্যাঁ, আমাদের ব্যাড ফুড হ্যাবিট হওয়ার কারণে আমাদের এই রোগটা হচ্ছে। এটার একটা ভালো পার্সেন্টেজ কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে বিলং করতেছে। তারপর আসতে যে রোগটা, সেটা হচ্ছে ক্যান্সার। এটা তো এখন বর্তমানে বলতে গেলে অনেকটা মহামারীকার হয়ে গেছে। ক্যান্সার, টিউমার, সিস্ট এগুলো এখন অ্যাভেলেবেল, এবং এই রোগগুলা এত বেশি মানে মানুষকে যন্ত্রণা দেয় যেটা আসলে ভাষায় প্রকাশ করা না, ঠিক আছে, এত বেশি যন্ত্রণা দেয়। তো আসলে একজন ক্যান্সার রোগী তার লাইফ মানে সে এমন একটা সিচুয়েশনে চলে যায় যে আমাকে সে আত্মহত্যা করার মতো অবস্থা চলে যায়। চিন্তা করেন যে কতটা দুর্বিষহ একটা জিনিস তার লাইফ লিড করতে হয়। এই রোগগুলো কিন্তু এখন বাংলাদেশে খুব অ্যাভেলেবেল হচ্ছে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে নিউরো ডিজিজ, যেটাকে আমরা স্ট্রোক বলি, ঠিক আছে, বা ব্রেনের যে ডিজিজ গুলা, এটাকে আমরা নিউরো ডিজিজ বলি। এটার সংখ্যাও কিন্তু এখন প্রতি হাজারে প্রায় প্রায় 12 জন। এটাও কিন্তু অনেক 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 বেশি, ঠিক আছে। তো মূলত এই সমস্ত মেকানিজম গুলা কি আসলে আমরা এটাকে রোগ বলি বা রোগের প্রকাশ বলি। এর আগে কিন্তু আমরা কেউ অসুস্থ না, যখনই এই যে কোনো একটা রোগে আমরা আক্রান্ত হই তখনই কিন্তু আমাদের অবজেকশন গুলা তৈরি হয়ে যায়। তারপর আরেকটা মহামারী বাংলাদেশে, সেটা সবাই জানেন, এটা হচ্ছে প্রায় ডায়াবেটিস। এটা নিয়ে কথা বলার মতো আসলে কিছু নাই। এটা নিয়ে সবাই অনেক বেশি জানেন, বা সবাই অনেক বেশি এটা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন যে ডায়াবেটিস হলেই আসলে আমাদের বডির মেটাবলিজম সিস্টেম কাজ করা কমে দেয়, আমাদের বডিতে অনেক ধরনের রোগের জন্ম হয়। আসলে এটা একটু যদি নর্মালি বলি, সেটা হচ্ছে ডায়াবেটিসটাকে আমি আমার ভাষায় বলি, এটাকে আমরা বলি রক্তনালীর রোগ বলি, ঠিক আছে। কারণ আপনার বডিতে যখন এই গ্লুকোজ বা এই যে বজ্রগুলো আছে, যেগুলা ঠিক মতো আমাদের বডি থেকে বের হতে পারতেছে না, এগুলা কি করে, বিশেষ করে এই মেটাবলিজম সিস্টেম, এই প্রোটিন বা এই কার্বোহাইড্রেট গুলা, এগুলাকে সুগার লেভেল, এগুলা কি করে সে চর্বিতে রূপান্তর করে আমাদের এই ব্রেনের ভিতরে, রগের ভিতরে ভিতরে সে জমায়ে থাকে। এটাই কিন্তু আসলে ডায়াবেটিসের মেন সাইড এফেক্ট। এই জন্য ডায়াবেটিসকে রক্তের রোগ না বলে এটাকে ব্রেনের রোগ বলা যায়। যে আসলে ডায়াবেটিস যখন হয় তখন একজন লোক বুঝতে পারে যে আমার আস্তে আস্তে বিভিন্ন অঙ্গের সমস্যা হবে। এই ক্ষেত্রে দেখেন ডায়াবেটিস রোগের ম্যাক্সিমাম সময় দেখবেন ওদের চোখের সমস্যা হয়, সবার আগে দাঁতের সমস্যা হয়, ঠিক আছে, ব্রেনের সমস্যা হয়। কেন? কারণ আমাদের এই ব্রেন গুলো অনেক বেশি চিকন, ঠিক আছে, যে কারণে ডায়াবেটিস রোগীরা সবার আগে এই জিনিসগুলোতে অ্যাটাক হয়। কেন? ওই যে ব্রেনের ভিতরে ও যে চর্বি জমা ফেলছে, ওই ব্রেন গুলো ঠিক মতো কাজ করতে পারতেছে না, সেখান দিয়ে কারণ আমাদের ব্রেন গুলোই তো পুরো বডিতে আমাদের ব্লাড সার্কুলেশন করে, আর ব্লাডের মাধ্যমেই আমাদের সমস্ত নিউট্রিশন গুলো এই মানে চলাচল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যখন এটা বাধাগ্রস্ত হয় তখনই কিন্তু আসলে সে তার কাজটা ঠিক মতো করতে পারে না। এইটাই হচ্ছে ডায়াবেটিসের মূল ইফেক্ট আসলে, ঠিক আছে। তো এইটা যখন যেখানে সে বেশি পরিমাণ ইফেক্ট করবে, তখন সে অঙ্গটাই আলটিমেটলি বেশি অসুস্থ হবে। তো এই পরিসংখ্যান গুলার জন্য আমাদের যে সলিউশন, সেটা হচ্ছে লিভেন গ্লোবাল 3টা স্টিম সেল প্রোডাক্ট নিয়ে আসছে। একটা এল কেয়ার প্লাস, একটা হচ্ছে প্রাইম কেয়ার প্লাস, আর একটা হচ্ছে প্রাইম মিরাসেল। লিভিং গ্লোবাল দাবি করতেছে যে 3টা স্টিম সেল প্রোডাক্ট এই মানুষের সুস্থতার জন্য একটা বড় আশীর্বাদ স্বরূপ তারা নিয়ে আসছে। এবং আসলেই গত 4 বছর ধরে আমি লিভিং গ্লোবাল আছি। এই 4 বছর ধরে আমি মোটামুটি বর্তমানে বাংলাদেশে প্রায় 70 থেকে 80,000 প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে। তো লর্ডস অফ টেস্টিমনি আছে আমাদের কাছে, এই প্রোডাক্টগুলোর লর্ডস অফ টেস্টিমনি, এবং এত ভালো মিরাকেল রেজাল্ট দিচ্ছে যে আসলে কল্পনা। যেখানে ডাক্তাররা বা মেডিকেল সায়েন্স যেখানে ব্যর্থ হচ্ছে, অনেক ক্ষেত্রে মেডিকেল সায়েন্স আর তারা কিছু করতে পারতেছে না, ওইসব রোগীরা আমরা দেখেছি আমাদের এই স্টিম সেল নিউট্রিশন থেরাপির মাধ্যমে ট্রিটমেন্টে এসে তারা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, ভালো লাইফ লিড করতেছে, ঠিক আছে। তো এই জন্য লিভিং গ্লোবালকে ধন্যবাদ। লিভিং গ্লোবালের এই প্রোডাক্টগুলো নিয়ে এসে আমাদের কাছে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে এই প্রোডাক্টগুলো এনজয় করার জন্য। সার্টিফিকেশন হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু 100% সার্টিফিকেশন বিলং করে, ঠিক আছে। জেএমপি, এইচএসসিসিপি, মিষ্টি, হালাল ফুড, ন্যাচারাল, আইওএসও, এবং এরা সুইচ কোয়ালিটি ফর্মুলায় আসলে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। তো এগুলো নিয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করতে আসতেছি আমি। তো মূল আলোচনার শুরুতেই যে আলোচনাটা করা হচ্ছে যে আসলে মেডিসিন কাকে বলে, রোগ কাকে বলে, ঠিক আছে। আসলে মেডিসিন বলতে একটা জিনিসকে বোঝা, সেটা হচ্ছে যে খাবার বা যে পদ্ধতি রোগ প্রতিরোধ বা রোগ ভালো করতে সহায়তা করে, সেটাকে মেডিসিন বলে এক কথা। যেমন আপনি যদি 10 মিনিট 15 মিনিট হাঁটেন, এটা কিন্তু একটা মেডিসিন বডির জন্য। আপনি যদি একটা আপেল খান, এটাও কিন্তু বডির জন্য একটা, যেটা আপনার বডিকে যে কোনো বডি চলাচল করতে, বডিকে
বডির কাজ করতে, আমাদের মেটাবলিজম সিস্টেমকে কাজ করতে সহায়তা করে, তাকে আসলে আমরা মেডিসিন বলি। মেডিসিন যে শুধু খাবার তা কিন্তু না, ঠিক আছে? আমরা যে অক্সিজেন নিচ্ছি, আমরা যে পানি খাচ্ছি, এগুলো কিন্তু মেডিসিন। তাহলে যে খাবার বা যে পদ্ধতি রোগ প্রতিরোধ করে বা রোগ ভালো করে, তাকে আমরা কি বলতে পারি? মেডিসিন বলতে পারি। আর ড্রাগ কিন্তু অবশ্যই একটা মেডিসিন না। ড্রাগ হচ্ছে একটা সিনথেটিক, ঠিক আছে, যেটা মেডিসিনের পরিপূরক হিসাবে আমাদের বডিতে ব্যবহার হয়, কিন্তু এটা একটা লিমিটেড টাইম মেডিসিন আছে, এরপর এটা ব্যবহার করাটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। আর যেহেতু এটা হরমোন বেস প্যারামিটার নিয়ে কাজ করে, সেহেতু এটার অবশ্যই এটা কিছু সাইড এফেক্ট আছে, এবং সেটা প্রত্যেকটা ড্রাগে দেওয়া থাকে যে এই খাবারগুলোতে কি আছে, সাইড এফেক্ট আছে। যে যে মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা পাই না। তো আমরা যে কাজগুলো করতে আছি, মেডিসিন 100% ন্যাচারাল হয়, মেডিসিন কোনো সময় সিনথেটিক বা ড্রাগ হয় না, ঠিক আছে? এই জন্য মেডিসিন হচ্ছে 100% একটা মানুষের জন্য উপকারী এবং অনেক বেশি ইফেক্টিভ। এই জন্য মেডিসিন ইউজ করার ক্ষেত্রে যদি নির্দিষ্ট ডোজ মেনটেন করে খাওয়া যায় বা ডোজ মেনটেন করে এনজয় করা যায়, তাহলে কিন্তু মেডিসিনটা ড্রাগের থেকে কয়েকশো গুণ ইফেক্ট হয়ে আমাদের বডিতে কাজ করবে, ঠিক আছে? তো আমার পরিচয় প্রথমে দিচ্ছি, আমি মোহাম্মদ ফেরদৌসুল হক বাবলু, আমাকে সবাই নিকনেম বাবলু নামে ছিলেন। আমি স্টিম সেল নিউট্রিশন থেরাপির উপরে কনসালটেন্সি করেছি এবং বর্তমানে লিভিং গ্লোবাল সিইও হিসেবে আছি, চিফ অপারেটিং হিসেবে আছি। দীর্ঘ 13 বছর দেশে এবং দেশের বাইরে আমি স্টিম সেল নিয়ে কাজ করছি। যখন থেকে ওয়ার্ল্ড মার্কেটে স্টিম সেল নিউট্রিশন আসছে, তখন থেকে আসলে সৌভাগ্যক্রমে এই সিস্টেমের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং তখন থেকে দেশে এবং দেশের বাইরেই আমার এই কাজ করা বা এই কাজ করা জানি আর কি। আমি পৃথিবীতে দুটো স্টিম সেল আবিষ্কৃত হয়েছে, একটা হচ্ছে জিনসেনিল স্টিম সেল, আর হচ্ছে অ্যাপেল স্টিম সেল। জিনসেনিল সেল আবিষ্কার করেছেন কোরিয়ার সর্বোচ্চ এয়ারফোর্স সায়েন্টিস্ট ইয়ং উজন, উনি হচ্ছে কোরিয়ার সর্বোচ্চ এয়ারফোর্স সায়েন্টিস্ট, উনি জিনসেল স্টিম সেল আবিষ্কার করেছেন। অ্যাপেল স্টিম সেল আবিষ্কার করেছেন হচ্ছে ফ্রেড জুলি, ঠিক আছে? উনি আবিষ্কার করেছেন অ্যাপেল স্টিম সেল, যেটাকে আমরা বলি মাইভিলি বায়োকেমিস্ট্রি অ্যাপেল স্টিম সেল। এটাকে আমরা সুইচ কোয়ালিটি ফর্মুলা বলি, যেটা মাইভিলি বায়োকেমিস্ট্রি সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান, সেখান থেকে এই ফর্মুলাটা সারা পৃথিবীতেই সাপ্লাই হয় বিধায় এটাকে সুইচ কোয়ালিটি ফর্মুলা বা সুইচ কোয়ালিটির ফর্মুলেশন প্রোডাক্ট বলা হয়। এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড, অনেক বেশি এটার এত বেশি আপনার এটা সার্টিফিকেশন আছে। আমার এখানে রেড মার্কে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখবেন সার্টিফিকেশন। আপনি যদি অ্যাপেল স্টিম সেল নিয়ে যদি আপনি স্টাডি করতে চান, আপনি পিএইচডি করতে চান, আপনি পিএইচডিও করতে পারবেন, এত বেশি ব্যাপক আকারে এটা সারা পৃথিবীতে চলছে আর কি। তো আল্লাহর অশেষ রহমত, এই দুজন বিজ্ঞানীর সাথে আসলে লম্বা সময় কাজ করার সৌভাগ্য হয়েছে, এদের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে, এদের ট্রেনিং নেওয়ার সৌভাগ্য হয়েছে, এবং প্রোডাক্ট গুলো নিয়ে, এই টেকনোলজি নিয়ে, আসলে প্রোডাক্ট তো মেন না, মেন হচ্ছে টেকনোলজি, এই স্টিম সেল টেকনোলজি, এই টেকনোলজি নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং জানার সৌভাগ্য হয়েছে। তো আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো আসলে এই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কয়েকটা পার্টে এই জিনিসগুলো আলোচনা করবো। যে পার্ট হচ্ছে, প্রথম হচ্ছে আমরা হেলথ নিয়ে আলোচনা করব। আমাদের হেলথ আসলে কি, কিভাবে হেলথটা কাজ করে, কিভাবে হেলথটা গঠিত হয়েছে এবং কিভাবে কাজ করে, সেটার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তারপরে স্টিম সেল কি, স্টিম সেল নিয়ে আলোচনা করব, স্টিম সেল নিউট্রিশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং লিভেন গ্লোবালে কিছু প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আজকে। তো আশা করি সবাই একটু মনোযোগ সহকারে থাকবেন, একটু লম্বা সময়ের প্রোগ্রাম, যেহেতু প্রত্যেকটা জিনিস আমরা একজন ডক্টর হইতে গেলে বা একজন নর্মাল নিউট্রিশনিস্ট হইতে গেলে 2 থেকে 4 বছরের একটা ফুল কোর্স ট্রেনিং লাগে, ঠিক আছে? বা নর্মাল একজন ডক্টর অ্যাসিস্ট্যান্ট হইতেও কিন্তু আমাদের 6 মাস মিনিমাম ট্রেনিং লাগে। সেক্ষেত্রে এখন যদি এই 2-2.5 ঘন্টা সময় আপনারা খুব মনোযোগ সহকারে দেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন হবে এখান থেকে, যে আসলে আপনার হেলথ নিয়ে আপনি কি করা উচিত, আসলে আপনার হেলথকে কিভাবে মেনটেন করা উচিত, ঠিক আছে? আপনি যদি আপনার হেলথকে মেনটেন করতে পারেন, তাহলে আপনার পরিবারের হেলথকে আপনি মেনটেন করতে পারবেন, আপনার সমাজের হেলথকে আপনি মেনটেন করতে পারবেন, দেশের হেলথকে আপনি মেনটেন করতে পারবেন। এটা অনেক বড় আশীর্বাদ এবং অনেক বড় এডুকেশন হবে আপনার জন্য, ঠিক আছে? এবং আপনার মাধ্যমে অনেক বেশি লোক এখানে উপকৃত হবে। এই জন্য প্রোগ্রামটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে জিনিসগুলা একটু ডিটেলস দিয়ে আলোচনা করার জন্য। তবে মেইন জিনিসগুলো আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা সময় হয়ে যাবে। তো আলোচনার সেকেন্ড পার্ট হচ্ছে আমরা আর একটা পার্ট নিয়ে আলোচনা করবো, যেহেতু মানুষ 2টা কারণে অসুস্থ হয়। একটা হচ্ছে ভালো খাবার না খাওয়ার কারণে অসুস্থ হয়, আর ওটা হচ্ছে খারাপ খাওয়ার কারণে অসুস্থ হয়। মানুষের অসুস্থ হওয়ার কিন্তু 2টা কারণে, ঠিক আছে? তো প্রথম কারণ হচ্ছে মানুষ কেন ভালো খাচ্ছে না বা মানুষ কেন ভালো খেতে পারতেছে না, কারণ তারা ভালো খাবারটা চিনতেছে না। এই জন্য তারা, বা কোন খাবারটা কতটুকু পরিমাণ খাইলে সে ভালো থাকবে, এটা একটা নলেজের অভাব আছে, যে কারণে সে অসুস্থ হচ্ছে। আর ওটা হচ্ছে যে খাবারগুলো খাওয়া উচিত না বা যে লাইফ স্টাইল গুলো করা উচিত না, সেগুলো সে মেনটেন করার কারণে সে অসুস্থ হচ্ছে। তো এই 2টা সাবজেক্ট নিয়ে আমরা আমাদের আজকে টপিক আলোচনা।
এবং পাশাপাশি লিভিং গ্লোবালের প্রোডাক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। পাশাপাশি আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু সায়েন্টিফিক এভিডেন্স দেওয়ার জন্য, একদম ল্যাব টেস্ট, যেগুলো আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ল্যাবে টেস্ট করে আমাদের কাছে এই তথ্যগুলো দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আসলে ক্লিয়ারলি অনেক পিকচার পাওয়া যায়। যে কথাগুলো আমি বলছি সেগুলোর সাথে এটার অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায় বা অনেক বেশি মিল পাওয়া যায়, যে কথাগুলোর সাথে এটা একটা ভিডিওগ্রাফি বা একটা ভিডিও মিল, যে না ঠিক আছে সায়েন্টিফিক এভিডেন্স আছে। আমরা যতগুলি আলোচনা করবো, যেহেতু আমরা মানুষ, আমরা আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং বিজ্ঞানের এই আশীর্বাদের জন্যই আসলে আমরা সায়েন্টিফিকলি সব আলোচনা করবো। মন গড়া কোনো আলোচনা আমি আমার জায়গা থেকে করবো না। ইনশাল্লাহ আমার যতগুলি আলোচনা হবে সবগুলি আলোচনা হচ্ছে সায়েন্টিফিকলি এবং এভিডেন্স ওয়াইজ। আমি সবগুলি স্লাইডেই চেষ্টা করবো আপনাদেরকে আমার এই আলোচনার এভিডেন্স গুলো দেওয়ার জন্য, যে এভিডেন্সে যে আপনারা আসলে কথা বলতে পারবেন বা কাউকে বলতে পারবেন, কাউকে বুঝাতে পারবেন, কারোর সাথে চ্যালেঞ্জ করতে পারবেন যে আমি যে সিস্টেম নিয়ে কাজ করতে আসছি বা আমি যে সিস্টেম বলতেছি এই সিস্টেমটা আসলে অনেক বেশি অথেন্টিক এবং অনেক বেশি সায়েন্টিফিকলি প্রুভেন। ঠিক আছে, তো আমাদের আসলে প্রথমে যে আলোচনা আসি, আমরা একটু দেখি আমাদের আসলে জন্মটা কিভাবে হয়েছে। এটা হচ্ছে একটা ফার্টিলাইজড এগ, এটা থেকে আসলে 9 মাসের জার্নি। এই 9 মাসের জার্নিটা আমরা কিভাবে হয়েছে একটু আমরা দেখি, যে আমাদের জন্মটা কিভাবে হয়েছে। ঠিক আছে, আমাদের মার একটা ডিম্বাণু, বাবার একটা স্পামের মাধ্যমে আসলে আমাদের জন্ম হয়েছে, যেখানে বাবার কোটি কোটি স্পাম ছিল আর মার একটা ডিম্বাণু ছিল। এই বাবার এবং মার স্পামটা কিভাবে মিলিত হচ্ছে এবং সেই কোষটা কিভাবে মানে বড় হয়ে আজকে আমি আপনি হয়েছি, সেটা একটু ভিডিওগ্রাফি দেখবো, তারপর আলোচনা করছি। তো আমরা এখানে যে ভিডিওটা দেখলাম, এতে হয়েছে কি আমাদের বাবার একটা কোটি কোটি স্পাম থেকে একটা মাত্র স্পাম বা আরেকটা স্পাম একসাথে হয়ে কি হয়েছে, মিলনের ফলে একটা কোষ তৈরি আছে। আসলে এই কোষটা কি বলা হচ্ছে আদি কোষ, স্টিন। এই কোষটাকে বলা হচ্ছে স্টিম সেল। এই কোষটাকে বলা হচ্ছে মা কোষ, যেটা প্রথমে একটা একটা কোষ মার একটা ডিম্বাণু বাবার একটা স্পাম থেকে যে একটা এগের জন্ম হয়েছে, এইটা থেকে 5 দিন 6 দিনের দিন এটা কি হয়েছে, একটা পরিপূর্ণ মানুষের একটা শেপে চলে আসে, মানে ডিমের শেপে চলে আসছে। এটাকে আমরা জাইগোট বলি। আসলে এই জাইগোটটা বড় হয়েছে কিভাবে, এটা আসলে 1 থেকে 2 হয়েছে। 2 থেকে কোষ ছিল কয়টা, একটা বাবার একটা স্পাম আর একটা ডিম্বাণু একসাথে হয়ে আমাদের যে জীবন স্টার্ট হয়েছে, সেখানে একটা মাত্র কোষ জন্ম হয়েছে, একটা কোষ। সেটাকে আমরা ফার্টিলাইজড এগ বলি, সেটাকে আমরা ফার্স্ট কোষ বলি, সেটাকে আদি কোষ বলি। এই কোষের ধর্ম কি ছিল, এই কোষের ভিতরে আল্লাহ সমস্ত কোডিং করে রেখেছেন। আপনি ছেলে হবেন না মেয়ে হবেন, বা তৃতীয় লিঙ্গ হবেন, আপনি কালো হবেন না মোটা হবেন, মানে আপনার টোটাল সিস্টেমটা, মেকানিজম, বডি সিস্টেমটা, আপনার কোন অর্গান কিরকম হবে, আপনার হাত কিরকম হবে, পা কিরকম হবে, নখ কিরকম হবে, আপনার টোটাল স্ট্রাকচারটা আল্লাহ এই একটা কোষের ভিতরেই সমস্ত কোডিং করে দিয়েছে। এবং এই কোষটা হচ্ছে 100% জীবিত ছিল, এবং সে নিজের কাজ করতে সক্ষম, এবং সব কাজ সে নিজে নিজে করতে পারছে। এই কোষটা কি করছে, প্রথমে ছিল সে একটা কোষ, সে একটা কোষকে 2টা কোষে পরিণত হয়েছে, 2টা কোষ থেকে 4টা কোষ পরিণত, 4টা কোষ থেকে 8টা কোষ, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা। এইভাবে আসলে কোষগুলা কি হয়েছে, বড় হয়েছে। এবং বড় হইতে হইতে আমাদের 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসে আমরা আস্তে আস্তে কি হয়েছি, একটা মানব দেহে, পরিপূর্ণ মানব দেহে তৈরি হয়েছি। তো এইটা হচ্ছে আমাদের একদম আমার আপনার সবার জন্মের ফার্স্ট সেল। এটাকে কয়েক কোটি গুণ বড় করে দেখানো হয়েছে, যে একটা কোষ দেখেন, দেখা যাচ্ছে অনেক বড় কোষ, কিন্তু এটা কয়েকশো কোটি গুণ বড় করা যায়। ঠিক আছে, যে এটা আসলে একটা একটা লাইট বলতে পারি, আমরা বলতে পারি একটা লাইটের, একটা লাইট বললেও ভুল হবে, তার থেকে অনেক অনেক ছোট। ঠিক আছে, আমার আপনার জন্ম ছিল একটা বালিকণার থেকে কয়েক লাখ গুণ ছোট। তো এটা একটা লাইট ছিল। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সেলের চেহারাটা আমরা সবাই একটু দেখে নেই। এই হচ্ছে আমার আপনার প্রথম জন্ম। এখানে আমার বাবার একটা স্পাম আর মার একটা ডিম্বাণুর সাথে আমাদের প্রথম চেহারা হচ্ছে দেখতে এরকম ছিল।
এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জীবনের এই ফার্স্ট চেয়ার হচ্ছে এরকম, আমাদের জন্ম হয়েছে একটা সেল থেকে। এই একটা সেল কি হয়েছে, অটোমেটিক দুইটা সেল হয়েছে, দুইটা সেল অটোমেটিকলি চারটা সেল হয়েছে, চারটা সেল অটোমেটিক মাল্টিপ্লিকেশন করতে 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 তো মানব দেওয়া হয়েছে। এখন সায়েন্স বলতেছে এই সেলের কোয়ান্টিটি কত বা পরিমাণ কত, এই বলতেছে যে একটা গড় মানুষের কোষের সংখ্যা হচ্ছে কত, 100 ট্রিলিয়ন। দেখেন কোষ ছিল কয়টা, আমাদের কোষ ছিল একটা। এই একটা কোষ একের পরে দুই, দুইয়ের পরে চার, চারের পরে আট, আটের পরে 16, এইভাবে গুণিত হয়ে হইতে হইতে প্রায় 100 ট্রিলিয়ন কোষ হয়েছে। আচ্ছা 100 ট্রিলিয়ন কোষ দিয়ে কি হয়েছে, একটা টোটাল মানুষ হয়েছে আমরা। আসলে টোটাল মানুষটাকে দেখতে, বাইরের থেকে দেখতে একটা মানুষ মনে হচ্ছে, কিন্তু আসলে মানুষটা কি 100 ট্রিলিয়ন কোষের একটা স্ট্রাকচার, কাঠামো। এটা আবার কি হয়েছে দেখেন, এটা আবার এই কোষগুলো কি হয়েছে, কোষগুলো ভাগ হয়েছে। কোষগুলা প্রায় 220টা অর্গান বলি আমরা, আমরা মানব দেহ প্রায় 220টা অর্গান দিয়ে গঠিত। কিন্তু বেসিক যে অর্গান, যেটাকে আমরা মূল অর্গান বলি, এটা হচ্ছে 78 থেকে 80টা অর্গান দ্বারা আমাদের পুরো মানব দেহে গঠিত হয়েছে। যেমন ফুসফুস একটা অর্গান, আমাদের লিভার একটা অর্গান, কিডনি একটা অর্গান, হার্ট একটা অর্গান। ঠিক আছে, এই যে প্রত্যেকটা অর্গান, এটা কি হয়েছে, এই 100 ট্রিলিয়ন কোষকে আল্লাহ ভাগ করে দিয়েছে। মনে করেন 1 লাখ কোষ দিয়ে কি হয়েছে, ফুসফুস গঠিত হয়েছে। 10 লাখ কোষ দিয়ে ধরেন লিভার গঠিত হয়েছে। 20 লাখ কোষ দিয়ে ধরেন ব্রেন গঠিত হয়েছে। তাহলে এই 100 ট্রিলিয়ন কোষ ভাগ হয়ে গিয়েছে, বিভিন্ন অর্গানে চলে গেছে এবং বিভিন্ন অর্গান গঠন করেছে। সবাই একটু চিন্তা করে দেখেন তো, আসলে আমাদের হার্টের চেহারা আর কিডনির চেহারা কি এক? আমাদের কিডনির চেহারা, লিভারের চেহারা কি এক? আমাদের লিভারের চেহারা, আমাদের ব্রেনের চেহারা কি এক? আসলেই এক নেই। প্রত্যেকটা জিনিস দেখতে আলাদা, প্রত্যেকটা শেপ আলাদা, প্রত্যেকটা কাজ আলাদা। ঠিক আছে, কিন্তু এই প্রত্যেকটা অর্গান থেকে আসছে, একটা মাত্র সেল থেকে আসছে। একটা সেল থেকে 1000 ট্রিলিয়ন সেল হয়েছে, 100 ট্রিলিয়ন সেল হয়েছে। 100 ট্রিলিয়ন সেলকে আল্লাহ ভাগ ভাগ করে দিয়ে, ঠিক আছে, 78 থেকে 80টা অর্গান তৈরি করেছে। আচ্ছা আমরা যে একটা জিনিস জানি, যে এই যে 78টা বা 80টা অর্গান, এরা কি সবাই নিজস্ব কাজ করতে সক্ষম না? সবাই নিজস্ব কাজ করতে সক্ষম। কিডনিকে বলতে হয় না যে তুমি হার্টে যায় হার্টের কাজ করে দাও, হার্টকে বলা হয় না যে তুমি কিডনিকে যা কিডনির কাজ করে দাও। তাহলে কিডনির কাজ কিডনি করতেছে, হার্টের কাজ হার্ট করতেছে, লিভারের কাজ লিভার করতেছে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, একটু চিন্তা করে দেখেন, তাহলে কিডনির কাজটা কে করতেছে? এই যে 100 ট্রিলিয়ন ভাগ হয়ে যে আমাদের 80টা অর্গান হইলো, তাহলে কিডনি তার মধ্যে একটা অর্গান। তাহলে কিডনি যে তার কাজটা করতেছে, কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে আমাদের আহ রক্তটা ছাকা, রক্ত ছাকা, এখান থেকে যে দূষিত রক্তগুলো আছে সেগুলো প্রস্রাব পায়খানা এর মধ্যে বাইর করে দেওয়া, আর হচ্ছে ভালো রক্তটা বডিতে পাম্প করা। হার্টের কাজ কি? হার্টের কাজ রক্ত পাম্প করে নেওয়া এবং পাম্প করে রক্ত ছেড়ে দেওয়া। এই যে কাজটা সে করতেছে, অনবরত কাজটা করতেছে, তাকে কি আমরা কেউ হেল্প করতেছি? বা তাকে কি কোনো মেশিন লাগিয়ে রাখছি? তার সে বুঝতেছে আমার কিডনির কি অবস্থা, হার্টের কি অবস্থা? না, কিডনির কাজ কিডনি করতেছে, হার্টের কাজ হার্টে করতেছে। তাহলে কি হচ্ছে, তাহলে হার্টও কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ, কিডনি স্বয়ংসম্পূর্ণ। মানে প্রত্যেকটা অর্গান, এই যে 80টা অর্গান আমরা বলি, 80টা অঙ্গ আমরা বলি, প্রত্যেকটা অর্গান কি, প্রত্যেকটা অর্গান স্বয়ংসম্পূর্ণ, নিজে নিজেকে মেনটেন করতে পারে, নিজে নিজেকে পরিচালনা করতে পারে। এই অর্গানটা আসলে কিভাবে তৈরি হচ্ছে আমরা একটু দেখি। আমাদের সেল, আমাদের কি ছিল, আমাদের সমস্ত বডি তৈরি হয়েছে সেল থেকে। সেল কি করে, সেল এক ধরনের টিস্যু তৈরি করে। ঠিক আছে, টিস্যু তৈরি করে, অনেকগুলো টিস্যু তৈরি করে একটা অর্গান তৈরি হয়, একটা অঙ্গ তৈরি হয়। সে মানে কিডনির আগে কি ছিল, কিডনি ছিল কোষ, কোষ থেকে কিডনি কি করেছে, টিস্যু তৈরি করেছে এবং সেই অর্গান তৈরি করেছে, এবং অর্গান, সবগুলো অর্গান মিলে একটা মানুষ তৈরি হয়েছে। তাহলে স্টেম সেলের কাজ কি, আমরা কি বললাম, যে আমাদের যে প্রথম কোষ, এটা কি বলা হয়, স্টেম সেল। তাহলে এই সেলটা কি, সেলটা হচ্ছে কিডনির, মনে করেন যদি এই সিস্টেমটা আমরা ধরি, তাহলে স্টেম সেলের কাজ কি? স্টেম সেলের কাজ হচ্ছে আরো অনেক বেশি স্টেম সেল তৈরি করা, অথবা কিছু স্পেশালাইজড সেল তৈরি করা। একটা জিনিস খেয়াল করে দেখেন, কিডনি যখন নিজের কাজ করতে পারে, তাহলে নিশ্চয়ই কিডনিতে আল্লাহ এমন কোন সিস্টেম তৈরি করে দিয়েছেন যে কিডনিকেই পরিচালনা করে, সে অন্য কাউকে পরিচালনা করে না। তার মানে আমরা কিডনিতে কি আছে, কিডনিতে একটা নির্দিষ্ট স্টেম সেল আছে, সে শুধুমাত্র কিডনি সেল গুলাকে কি করে, অপারেট করে। কিডনির সেলে কোনো সমস্যা হলে সে দেখে, কিডনির সেলকে কোনো কিছু করতে হলে সে দেখে, মানে কিডনিটাকে পরিচালনা করতেছে একটা নির্দিষ্ট স্টেম সেল। এটা কি বলা হয়, স্পেশালাইজ সেল বা স্টেম সেল। ঠিক আছে, এইটার ব্যাখ্যাগুলো দেখেন আমার এই রেফারেন্স দেওয়া আছে, আপনারা চাইলে রেফারেন্সে যেও আপনারা এই লিঙ্ক গুলো দেখতে পারবেন, এবং এটা নিয়ে আরো ডিটেলস যদি স্টাডি করতে চান স্টাডি করতে পারবেন। ঠিক আছে, তাহলে স্টেম সেল কি? স্টেম সেল হচ্ছে আমরা যখন একটি শিশু মায়ের গর্ভে বিকশিত হয়, তখন স্টেম সেল হলো আমাদের ফার্স্ট সেল। এরা গুণ করে, যে কথাগুলো আমি আগেই বলেছি, এরা গুণ করে তারা বিভক্ত হয়ে অন্য ধরনের স্টেম সেল তৈরি করে, এবং বিভিন্ন স্পেশালাইজড বা ফাংশনাল স্টেম সেল তৈরি করে। ফাংশন মানে একটা নির্দিষ্ট ফাংশন। তার মানে কিডনিতে যে স্টিম সেলটা কাজ করতেছে তাকে আমরা কি বলতে পারি, ফাংশনাল স্টিম সেল বলতে পারি। হার্টের যে স্টিম সেলটা কাজ করতেছে তাকে বলতে পারি কি, হার্টের ফাংশনাল স্টিম সেল। তাহলে আমাদের যে অর্গান, যে 75 বা 78টা, 80টা অর্গান, তাহলে আমাদের নিশ্চয়ই 78 বা 80টা অর্গানেই 80টা কি আছে,
ফাংশনাল স্টিম সেল আছে যারা নির্দিষ্ট ফাংশনই কাজ করতেছে, ঠিক আছে? তাহলে স্টিম সেল অবশ্যই ক্লিয়ার। তাহলে স্টিম সেলের বয়স কত দেখেন, যেহেতু স্টিম সেল জীবিত তাই তার একটি নির্দিষ্ট বয়স আছে। স্পেশালাইজ সেল বা ফাংশনাল সেলগুলোর বয়স ক্ষেত্র বিশেষে 7 থেকে 15 বছর। দেখেন, চিন্তা করে দেখেন, তার মানে আমাদের যেহেতু আমরা জীবিত, তাহলে আমাদের সেলগুলো জীবিত, তাহলে আমাদের সেলগুলো যেহেতু জীবিত, আমাদের সেলগুলোর একটা সায়েন্স একটা নির্ধারিত বয়স বাই করতে পারছে যে আমাদের ফাংশনাল সেলগুলোর বয়স কত। সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে আমাদের সেলগুলোর বয়স 7 থেকে 15 বছর। বয়স যদি 50 বছর হয়, তাহলে আপনার বয়স যদি 50 বছর হয়, তাহলে 15 বছর যদি দিয়ে ভাগ দেন, তাহলে 3 15 45, অলরেডি 3বার আপনার কি হয়ে গেছে, পুনর্জন্ম হয়ে গেছে, তাই নয় কি? কারণ আমাদের প্রত্যেকটা অর্গানিক নতুন করে আবার তৈরি হয়েছে, ঠিক আছে? দেখেন কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা একটু দেখি। স্কিন সেল, স্কিন সেল হচ্ছে কি, যার বয়স প্রায় 4 সপ্তাহের তার বয়স থাকে, ঠিক আছে? প্রায় 4 সপ্তাহের মধ্যে নতুন করে তৈরি হয়। প্রতিদিন প্রায় 500 মিলিয়ন স্কিন সেল মারা যায় এবং নতুন করে তৈরি হয়। দেখেন, তাহলে আমাদের স্কিন সেলের বয়স কত? মাত্র 4 সপ্তাহ, মানে 428 দিন। 428 দিন পরে আপনি চান আর না চান, ঠিক আছে, অটোমেটিকলি আমরা চামড়া, আমরা স্কিনটা চেঞ্জ হয়ে নতুন স্কিনে চলে আসবে। তার মানে 15 বছরকে বা আপনি যদি 50 বছরকে 4 সপ্তাহ ভাগ দেন, দেখেন সারা এই 50 বছরে আপনার স্কিন কতশো বার নতুন করে জন্ম নিয়েছে। তাহলে এই যে জন্ম মৃত্যুর যে খেলা, এখানে কি বলতেছে যে স্কিন গুলা কি হচ্ছে, প্রতিদিন প্রায় 500 মিলিয়ন স্কিন সেল মারা যাচ্ছে। মানে আজকে এই যে আমরা কথা বলতেছি, এই মুহূর্তে আমার স্কিন সেল মারা যাচ্ছে, আবার নতুন করে কি হচ্ছে, জন্ম হচ্ছে। তাহলে এই যে জন্ম মৃত্যুর খেলাটা, এই জন্ম মৃত্যুর খেলাটাকে মেনটেন করাই হচ্ছে মানুষের সুস্থতা। এই জন্ম মৃত্যুর খেলাটাই হচ্ছে মানুষের মেনটেন করাটা, এই জন্ম মৃত্যুর খেলাটার সায়েন্সটা বুঝে হচ্ছে আমাদের সুস্থতা এবং অসুস্থতা, ঠিক আছে? আসেন এটা নিয়ে পরবর্তী আলোচনা করি। সেল ইজ এ টিন লাইফ, সেলের লাইফ হচ্ছে খুব অল্প কিছু লাইফ। আমরা কিছু রেফারেন্স দেখি এখানে, ঠিক আছে? দেখেন স্কিন সেলের বয়স কত, স্কিন সেলের বয়স হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ। স্টোমাকের বয়স কত, 2 থেকে 7 দিন। আমাদের টেস্টের বয়স কত, টেস্টের বয়স মাত্র 10 দিন। মানে আজকে 10 দিন আগে যে খাবারটা খাবেন, এই খাবারটা 10 দিন পরে আপনি আর মুখে থাকবে না। যদি নাই থাকতো, তাহলে কিন্তু আমরা যখন কোনো খাবার খাইতাম, এই খাবারটা যদি আমাদের জিহ্বায় যখন লেগে থাকতো, যদি না যাইতো, তাহলে কিন্তু আর এই জাতীয় কোনো খাবারই আমার কাছে ভালো লাগতো না। মনে করেন আপনি আমার বাসায় আসছেন, আপনি গরুর মাংস দিয়ে ভাত খাইছেন, এটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আপনার যদি এই স্কিন সেল, এই টেস্টি ব্লাড যদি আবার নতুন করে জন্ম না হইতো, তাহলে আপনি জীবনে যেখানে যায় গরুর মাংস খাইতেন, আপনি আর গরুর মাংস স্বাদ পাইতেন না। এই যে এখানে যে গরুর মাংসটা খাইছেন, এটা স্বাদই আপনার জিহ্বাতে লেগে থাকতো। তাহলে কি হতো, আমাদের জীবন অনেক বেশি দুর্বিষহ হয়ে যেত। আমাদের ব্লাড সেলের বয়স কত, মাত্র 4 মাস। আমরা জানি প্রতি 4 মাস পর পর আমাদের ব্লাড সেল কি, আপনি চান আর না চান, অটোমেটিকলি সে কি করে, নতুন করে আবার ব্লাড তৈরি করে। তাহলে আমরা স্কিন সেলের যে এক্সাম্পলটা দেখলাম, সেখানে কি এটা কি এই 4 সপ্তাহ 4 মাস পরে কি একবারই সবগুলো সেল মারা যাচ্ছে? না। স্কিন সেলের এই এক্সাম্পল দ্বারা আমরা বুঝতে পারছি আমাদের প্রতিনিয়তই প্রত্যেকটা অর্গানের কিছু না কিছু সেল মারা যাচ্ছে এবং কিছু না সেল আমাদের প্রতিদিন কি হচ্ছে, জন্ম হচ্ছে। যেমন আমাদের লিভারের কি, লিভারের বয়স কত, 3 বছর। 3 বছর পর পর লিভার পুনরায় জন্ম হচ্ছে। তাহলে এই লিভারটার যদি 1 লাখ সেল দিয়ে যদি লিভার গঠিত হয়, তাহলে প্রতিদিন নিশ্চয়ই 2-1 লাখ বা 2-10,000 সেল মারা যাচ্ছে, আবার 10,000 সেল হচ্ছে। তাহলে আপনি যে লিভার ডিজিজে অসুস্থ হচ্ছেন, বা আপনি যে বলতেছেন আমি লিভার রোগী, তার মানে কি, যেই ফাংশনটা আপনার লিভারের সেলগুলোকে ডেভেলপ করার কাজ করতেছিল বা কাজ করার কথা, সে তার কাজ করতে পারতেছে না, বিধায় তো আপনি লিভারের সেলগুলা যখন নতুন করে মারা যাচ্ছে, নতুন করে জন্ম হচ্ছে, এই জন্ম মৃত্যুর এই খেলাটা ঠিক মতো মেনটেনিং হচ্ছে না, কোথাও না কোথাও গ্যাপিং আছে। যে কারণে আপনি কি একটা অর্গান বেস অসুস্থ হচ্ছেন। আমরা কিন্তু পুরো বডিতে অসুস্থ হই না, যেই অর্গানটা আমার সবার আগে অসুস্থ হয় সেটাই আমার প্রথম প্রকাশ হয়। কারো কিডনিতে হয়, কারো লিভারে হয়, কারো স্টোমাকে হয়, কারো ব্রেনে হয়, কারো হার্টে হয়, ঠিক আছে? যার যে অর্গানটা সবচেয়ে বেশি দুর্বল থাকে বা যে অর্গানটা সবচেয়ে বেশি কম কাজ করতে পারে, ঠিক আছে, মানে মৃত্যু যে যে গেমটা আছে বা যে খেলাটা আছে, যে অর্গান সবচেয়ে কম করতে পারে, তার রোগটাই সবার আগে প্রকাশিত হয়। তখন আমরা বুঝতে পারি আমরা অসুস্থ হয়েছি। আসলে রোগটা করতে হচ্ছে, রোগটা হচ্ছে আমাদের এই যে প্রতিদিন যে সেল মারা যাচ্ছে, প্রতিদিন যে সেলটা হচ্ছে, এই জন্ম মৃত্যুর যে কাজটা, যেটা পারফেক্টলি হচ্ছে না, বিধায় আমি কি হচ্ছি, অসুস্থ হচ্ছি। আসলে একটু দেখি আমরা কিভাবে হচ্ছি। স্টিম সেলের রেকর্ড বয়স কত? স্টিম সেলের রেকর্ড বয়স হচ্ছে 1000 বছর। আমাদের অনেক নবী রাসূলরা কি 1000 বছর প্লাস জীবিত ছিলেন। মানে আল্লাহ আমাদের এই স্টিম সেলের বয়সকে রেকর্ড করে দিয়েছেন যে এটা বয়স হচ্ছে 1000 বছর প্লাস, ঠিক আছে? আমি আপনি যদি চাই এবং মেনটেন করি, এটা সাইন্টিফিকলি প্রুভেন, ঠিক আছে? এবং এটা ইসলামিক ভাবে প্রুভেন যে আপনি যদি মেনটেন করতে চান, আপনি যদি মেনটেন করেন, আপনার সেল আপনাকে সাপোর্ট দেবে এবং এটার বয়স হচ্ছে 100 বছর।
তাহলে স্টিম সেলের মূল কাজ কি? এতক্ষণ আমরা বুঝলাম যে স্টিম সেলের যে কাজ সেটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা বুঝি স্টিম সেলের কাজ কি, তাহলে কিন্তু আমরা আমাদের সুস্থতা বা অসুস্থতার ব্যাপারটা অনেকাংশে কন্ট্রোল করতে পারবো। দেখেন স্টিম সেলের কাজ কি? স্টিম সেলের কাজ হচ্ছে সেলকে রিপেয়ার করা, সেলকে রিজেনারেট করা, সেলকে রিপ্লেস করা। যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, আমাদের যে প্রত্যেক দিন আমাদের বিভিন্ন অর্গানের সেলগুলো মারা যাচ্ছে, আবার প্রত্যেক দিন অর্গানের সেলগুলো কি হচ্ছে, আবার জন্ম হচ্ছে। এই যে জন্ম মৃত্যুর খেলাটা, এখানে কি বলতেছে সায়েন্স? সায়েন্স বলতেছে আমাদের যে একটা অর্গান, মনে করেন সে আমার কিডনিতে সমস্যা, তার মানে আমার কিডনির যে সেলগুলা মারা যাচ্ছে এবং যে সেলগুলা আসতেছে, জন্ম হচ্ছে, এই সেলগুলা মারা যাওয়া এবং জন্মের এই কাজটা আমার যে কিডনির স্টেম সেল, সে ঠিক মতো কাজটা করতে পারতেছে না। তার কাজ কি ছিল? আমার কিডনির যে একটা কোষ যখন অসুস্থ হয়েছে বা সে যখন কাজ করার মতো ক্ষমতা হারাই ফেলছে বা কোনো কারণে সে দুর্বল হয়ে গেছে, তখন আমার এই কিডনির স্টেম সেল কিছু কি করছে, সে সেলটাকে রিপেয়ার করার চেষ্টা করছে। যদি সেলটা রিপেয়ার করা গেছে, সেই সেলটাকে রিপেয়ার করে দিয়েছে। যদি দেখা যাচ্ছে না এই সেলটা রিপেয়ার করা যাচ্ছে না, তাহলে সেলটাকে ডেড সেল করে দিয়েছে এবং সেখানে নতুন করে একটা সেলের সে কি করেছে, জন্ম দিয়েছে। এবং জন্ম দিয়ে সে সেলটা, যে সেলটা মারা গেছে সেখানে এই সেলটা রিপ্লেস করে দিয়েছে। দেখেন এই একটা লাইনের ভিতরে কিন্তু আমাদের জীবনের A to Z জড়িত। আপনি যদি এই একটা লাইন ঠিক মতো বুঝেন, যে একটা লাইনের গেম যদি বুঝেন, তাহলে কিন্তু আপনাকে কেউ কোনো কিছু দিয়ে বোঝানোর কোনো ক্ষমতা রাখে না। এইটুকু হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমার একটা কিডনি সমস্যা বা লিভারের সমস্যা বা হার্টের সমস্যা, তার মানে বুঝতে হবে আমার লিভারের যে স্টিম সেল, সে তার কাজটা ঠিক মতো করতে পারতেছে না। তার কাজটা কি ছিল? তার কাজটা ছিল আমার লিভারের সেলগুলোকে রিপেয়ার করা, অথবা রিজেনারেট করা, অথবা রিপ্লেস করা। এই তিনটার একটা কাজ ঠিক মতো করতে না পারার কারণে আমার লিভার কি করছে, তার কাজকে ব্যালেন্স হারায় ফেলছে, বা তার স্টিম সেল সেই কাজটা ঠিক মতো করতে পারতেছে না। তাহলে আমাদের কি কাজ? আমাদের মূল কাজ হচ্ছে স্টিম সেলকে তার কাজ করতে দেওয়া। যেহেতু আমরা বুঝতে পারছি এখন স্টিম সেলের কাজ হচ্ছে সেলকে রিপেয়ার করা, রিজেনারেট করা, রিপ্লেস করা। তাহলে এই কাজটা স্টিম সেল কিভাবে করে বা করতে পারে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমার আপনার কি করণীয় আছে, এটা নিয়ে আসলে আলোচনা করি। তারপর আলোচনা আমরা দেখি স্টিম সেল প্রতিনিয়ত সেলকে রিপেয়ার, রিজেনারেট এবং রিপ্লেস করে। এই পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অটোফেজি। ঠিক আছে, এটাকে বলা হয় অটোফেজি। বিজ্ঞান যেই নামটা দিয়েছেন, যেটা এখন সায়েন্টিফিকলি প্রুভেন এবং নোবেল রিকগনাইজড, ঠিক আছে, এটার নাম হচ্ছে অটোফেজি। আপনি অটোফেজি যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি চাইলে এটার উপর পিএইচডি করতে পারবেন, ডক্টরেট করতে পারবেন। ঠিক আছে, অটোফেজি হচ্ছে পৃথিবীর একটা কথা সবাই স্পষ্ট একদম জেনে রাখেন বা বুঝে রাখেন, যে অটোফেজি হচ্ছে পৃথিবীতে সর্বশেষ চিকিৎসা আবিষ্কার। এরপরে আর কোনো চিকিৎসা শাস্ত্র আবিষ্কৃত হবে না, কারণ চিকিৎসা বিজ্ঞানের শেষ শাস্ত্র আবিষ্কৃত হয়ে গেছে। এখন আবিষ্কৃত হবে এই অটোফেজিটাকে, এই সিস্টেমটাকে কিভাবে কত বেশি যে মানে ভালোভাবে কাজ করতে দেওয়া যায়। মানে আমরা যে বুঝে গেছি, যেমন আমাদের হার্টের সমস্যা, তাহলে হার্টের স্টিম সেল ঠিক মতো কাজ করতে পারতেছে না। এখন আপনি যদি হার্টের স্টিম সেলকে ঠিক মতো কাজ করতে দেন, তাহলে তো হার্টের স্টিম সেল ঠিক মতো কাজ করবে। তার মানে হার্টের স্টিম সেল যখন ঠিক মতো কাজ করতে পারবে, তাহলে আপনার হার্টের যেই প্রতিনিয়ত সেলগুলো মারা যাচ্ছে, সেই সেলগুলোকে সে নতুন করে ভালোভাবে জন্ম দিবে, বা যেগুলোকে রিপেয়ার করা দরকার সেগুলো সে ভালোভাবে রিপেয়ার করবে। যদি আমার স্টিম সেল, হার্টের স্টিম সেল হার্টকে প্রতিনিয়ত রিপেয়ার করতে পারে, প্রতিনিয়ত হার্টে রিজেনারেট করতে পারে, হার্টে রিপ্লেস করতে পারে, তাহলেই তো আমার হার্ট অসুস্থ হওয়ার কোনো চান্স নাই, এবং আমার হার্ট কি থাকবে, অলওয়েজ সুস্থ থাকবে। ঠিক আছে, এই চিকিৎসা শাস্ত্র কি বলা হচ্ছে কি অটোফেজি। এটা আরেকটু ডিটেলস দেখি আমরা, যে অটোফেজিটার কি। এই ভদ্রলোকের নাম হচ্ছে, ঠিক আছে, একজন জাপানি ভদ্রলোক। ঠিক আছে, ওনার হচ্ছে ইউসিনারো ওসোমি। ঠিক আছে, উনি একজন জাপানের সায়েন্টিস্ট। এই ভদ্রলোককে অটোফেজি নিয়ে আবিষ্কার করেছেন। অটোফেজি নিয়ে ওনাকে 2016 সালে, এই স্টিম সেল কিন্তু আরো আগে আগে আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই স্টিম সেলের অটোফেজি সিস্টেমের মাধ্যমে, যে স্টিম সেলের যে শেষ টেকনোলজি, এরপরে যার কোন টেকনোলজি হবে না, ঠিক আছে, এটাকে নোবেল রিকগনাইজ করেছে 2016 সালে। ঠিক আছে, এই ভদ্রলোককে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি যে এই জিনিসটা আবিষ্কার করলেন, আবিষ্কারের পিছনে রহস্য কি, তখন ভদ্রলোক বলল, আমি জাপানের একটা প্রদেশে কিছু মুসলমানের উপর গবেষণা করে দেখলাম, মুসলমানরা যখন রোজা রাখে, ঠিক আছে, তাদের বডিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েকশন হচ্ছে। ঠিক আছে, এই কেমিক্যাল রিয়েকশনটা হচ্ছে কি, এখানে সে দেখতেছে যে এখানে রোজা রাখার কারণে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা রোজা রাখার কারণে এদের বডিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েকশন হচ্ছে। এবং এর বডিতে যখন এই সময় কি করতেছে, যখন মনে করেন আপনি রোজা রাখছি, ঠিক আছে, আপনি রোজা রাখছেন, আমি রোজা রাখছি, আমরা কিন্তু সেই সেরি সময় খেয়েছি, আবার ইফতারের সময় খাবো, মানে 14 ঘন্টা, 12 ঘন্টা বা 16 ঘন্টা, কোনো 15 ঘন্টা আমরা কিন্তু না খেয়ে আছি, খাবার সামনে আছে, তারপর খাচ্ছি না। কিন্তু আমার সেল কিন্তু রোজা রাখে নাই, স্টিম সেল কিন্তু রোজা রাখে নাই। তার কিন্তু একটা নির্দিষ্ট বয়স সময় পরে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পরে তার কিন্তু খিদে লাগবে। ঠিক আছে, তো এইটা যখন একটু বেশি মাত্রা লাগবে, তার যখন আর কন্ট্রোল থাকবে না, তখন এই
এই সেলগুলা কি করবে, নিজেকে নিজে ধ্বংস করে ফেলবে। যে সেলগুলা বেশি উইক বা দুর্বল, এই 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 লোডটা নিতে পারবে না, এই এই খিদার এই যন্ত্রণা সহ্য করতে পারবে না, বা এই যে খাবার একটা গ্যাপ, এই গ্যাপটা সহ্য করতে পারবে না, তখন সে নিজেকে নিজেকেই খেয়ে ফেলবে বা নিজেকে নিজেকে ধ্বংস করে ফেলবে। আমরা কি দেখলাম যে স্টিম সেলের কাজ কি? স্টিম সেলের কাজ হচ্ছে যখন একটা সেল কোনো কারণে অসুস্থ হয় তাকে রিপেয়ার করে দেয়। যদি সেটাকে রিপেয়ার করা না যায়, তাকে সেটা ফেলে দিয়ে সেখানে অটোমেটিকলি কি করছে, একটা সেল রিজেনারেট করে রিপ্লেস করে দিচ্ছে। তার মানে আপনি যখন রোজা রাখতেছেন, আপনার বডি থেকে অটোমেটিকলি দুর্বল বা খারাপ সেলগুলা সেগুলা ধ্বংস হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। তখন এই স্টিম সেল কি করতেছে, সঙ্গে সঙ্গে সেখানে নতুন করে সেল জন্ম দিচ্ছে। তার মানে কি, আপনার বডি থেকে দুর্বল সেলগুলা বা খারাপ সেলগুলা বেড়ে যাচ্ছে, সেখানে নতুন সেলের জন্ম হচ্ছে। এখন এই নতুন সেলের জন্ম, যে মা জন্ম দিচ্ছেন বা যে স্টিম সেল জন্ম দিচ্ছেন, সে যদি সুস্থ থাকে, সে যদি পারফেক্টলি কাজ করতে পারে, তাহলে আপনার যে সেলটা কিন্তু জন্ম হচ্ছে, এটা হচ্ছে কি 100% সুস্থ একটা সেল। তার মানে এই সেলগুলা যে স্টিম সেল জন্ম দিচ্ছে, মা যদি সুস্থ থাকে তাহলে সন্তান থাকে সুস্থ থাকে। তার মানে আপনার স্টিম সেল যদি সুস্থ থাকে, সে যে কাজটা করবে সেটা হচ্ছে কি সুস্থ কাজ করবে, মানে সুস্থভাবে সেল রিপেয়ার করবে অথবা সুস্থ সেলের জন্ম দিবে। এতে হবে কি, আপনার বডিতে কোনো খারাপ সেল থাকবে না, এতে আপনি অসুস্থ হবেন না। এটা সাইন্টিফিকলি প্রুভেন। দেখেন 1400 বছর আগে আমাদের আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই রোজা দিয়ে গিয়েছেন এবং আমাদেরকে ফরজ করে দিয়েছেন যে তোমরা 30 দিন, ঠিক আছে, এক টানা 30 দিন কি করে রাখবা, রোজা রাখবা, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে মাদের ক্ষেত্রে দেখেন, এই সময় যদি মাদের অনেক সময় হায়েজ হয় বা মাসিক হয়, ঠিক আছে, 7 দিন বা 3 দিন বা 7 দিন বা তাদের যে রোজা রাখতে পারেন না, তাদের কিন্তু রোজাটা বাদ করে দেয় না। তাদেরকে বলছে ওইটা শেষ হওয়ার পরে তাদেরকে পরবর্তী 1 মাস বা 7 দিনের রোজা রাখতে হবে। তার মানে আমাদেরকে এই 12 মাস সুস্থ থাকার জন্য বা 11 মাস সুস্থ থাকার জন্য এই 1 মাস রোজা রাখাটা কি করেছে, আমাদেরকে কম্পালসারি করে দিয়েছেন। দেখেন আমাদেরকে সৃষ্টি করেছেন কি, আমাদের সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ। তাহলে আমাদের আল্লাহ কিন্তু জানে যে আমার এই বডির মেকানিজম কিভাবে চলবে, ঠিক আছে। এই জন্য উনি কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই রোজাটা আমাদের জন্য কি করেছেন, ফরজ করে দিয়েছেন। এবং ওনার আরো কিছু অভ্যাস করে দিয়েছেন, তুমি পারলে বৃহস্পতিবার বা শনিবার সোমবার রোজা রাখো, এতে তোমার আরো বেশি ফজিলত হবে। তার মানে কি, আপনি যখন রোজা রাখতেছেন তখন বডিতে এই খারাপ সেলগুলা মারা যাচ্ছে, খারাপ সেলগুলা বডি থেকে চলে যাচ্ছে, সেখানে নতুন নতুন সেল আসতেছে এবং এই নতুন সেল আসার কারণে আপনার অর্গান গুলা কি পারফেক্টলি হচ্ছে, ভালো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা নিশ্চয়ই বলতে পারি যে আমরা যে সিস্টেম নিয়ে কাজ করতেছি, যে স্টিম সেল ফর্মুলা নিয়ে কাজ করতেছি, স্টিম সেল চিকিৎসা নিয়ে কাজ করতেছি, এটা 100% কোরআন এবং আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আপনি বিজ্ঞানকে বিশ্বাস করেন, এতে কোনো সন্দেহ নাই। বিজ্ঞান 100% আপনাকে প্রুফ দিচ্ছে যে এই চিকিৎসা পদ্ধতি 100% প্রুভেন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনার সুস্থতা, আপনার যৌবন ধরে রাখার 100% গ্যারান্টি আছে। এবং কোরআন আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছে, তুমি যদি এই চিকিৎসা পদ্ধতি মেনটেন করো বা এই সিস্টেম মেনটেন করো, তাহলে তোমার সুস্থতার গ্যারান্টি আমি আল্লাহ দিচ্ছি। তাহলে এর উপরে আর কোনো গ্যারান্টি কিন্তু পৃথিবীতে নাই রে ভাই, ঠিক আছে। তাহলে আমরা যদি এইটাকে ভালোভাবে বুঝি বা এইটাকে নিয়ে আমরা যদি কাজ করি, আমাদের ব্যর্থ হওয়ার কিছু নাই, আমাদের দুশ্চিন্তার কিছু নাই, ঠিক আছে, আমাদের ক্ষতি হওয়ার কিছু নাই। অবশ্যই অনেক বেশি নিয়মপ্রাপ্ত একটা চিকিৎসা পদ্ধতি, কারণ এটা আমি বলবো সরাসরি আল্লাহ নিজ হাতে আহ আবিষ্কৃত বা নিজ হাতে দানকৃত আমাদের জন্য একটা চিকিৎসা পদ্ধতি, যেটা আমরা যদি সবাই মনে প্রাণে বিশ্বাস করে এইভাবে যদি কাজ করি, আশা করি আমাদের যে নিয়তে আমরা লিভিং গ্লোবালে কাজ করতেছি, আসলে এটা অনেক বেশি আমাদের জন্য বরকতময় ডেকে আনবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো পরবর্তী আলোচনা আসতেছে, এই স্টিম সেলের যে আলোচনা, সেটা হচ্ছে আমি আলোচনা মিষ্টি বলি। স্টিম সেল আসলে 2 প্রকার, ঠিক আছে। 2 প্রকার স্টিম সেল আবিষ্কৃত হয়েছে এই পর্যন্ত পৃথিবীতে। একটা হচ্ছে ইনজেক্টেড স্টিম সেল আবিষ্কৃত হয়েছে, বলা হয় অটোলোগাস স্টিম সেল থেরাপি। হচ্ছে মানুষের বডি থেকে, আপনার বডি থেকে স্টিম সেল নিয়ে, মনে করেন আপনার কিডনি সেল, স্টিম সেল, কিডনি খারাপ, ঠিক আছে, কিডনি ঠিক মতো কাজ করতে পারতেছে না, এটা একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে একজন সুস্থ মানুষের কিডনি থেকে স্টিম সেল ইনজেকশনের মাধ্যমে নিয়ে আমাদের বডিতে বা দুর্বল বা অসুস্থ মানুষের কিডনিতে স্থাপন করা, এটাকে বলা হয় অটোলোগাস স্টেম সেল থেরাপি। এটা অনেক পুরোনো স্টেম সেল থেরাপি, এটা অনেক কস্টলি। এটা সর্বনিম্ন খরচ হচ্ছে ভারতে $5,00,000। মানে একটা নর্মাল স্টিম সেলের নর্মাল খরচ হচ্ছে $5,00,000, $5,000, সেটা বাংলা টাকায় প্রায় 6-7 লাখ টাকা। কিন্তু এক শটে কিন্তু এই স্টিম সেলটা বডিতে কাজ করবে না। তার মানে এটা আসলে আমাদের যারা গরিব বা মিডল ক্লাসের লোক বা হাই ক্লাস মিডল, এদের পক্ষেও আসলে এই চিকিৎসা নেওয়াটা অনেক টাফ। এটা একমাত্র যারা একদম পুরো এলিট বা যারা অনেক কোটিপতি যাদেরকে বলি, তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব হতে পারে, বাট এটা আমাদের ক্ষেত্রে সম্ভব না। কিন্তু আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছেন একটা সমান পরিমাপ দিয়ে, ঠিক ঠিক না।
তো এই ক্ষেত্রে আল্লাহ আমাদের কি স্টিম সেলের আমাদের একটা চিকিৎসা পদ্ধতি দিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় ন্যাচারাল স্টিম সেল থেরাপি ট্রিটমেন্ট। ঠিক আছে, মানে নেচার থেকে এই যে অটোলোগাস সিস্টেমটা, এটা আমি নেচার থেকে কিভাবে পাইতে পারি। ঠিক আছে, এটা একটা সিস্টেম। তাই স্টিম সেল চিকিৎসা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে অটোলোগাস সিস্টেম, যেটা অনেক বেশি কস্টলি এবং অনেক বেশি রিস্কি। ঠিক আছে, আরেকটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে ন্যাচারাল স্টিম সেল থেরাপি, যেটা অনেক বেশি মানে চিপ এবং অনেক বেশি ইফেক্টিভ, এবং কোনো সাইড এফেক্টই এই চিকিৎসা পদ্ধতিতে নাই। ঠিক আছে, তো এইটাকেই আমরা বলি কি অটোফেজি। ঠিক আছে, তাহলে অটোফেজি হচ্ছে কি আমাদের মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, সারা সৃষ্টির জন্য অটোফেজি একটা বিরাট ধরনের আশীর্বাদ। আল্লাহ নিজে এই অটোফেজিটা আসলে আমাদের জন্য কি করেছে, বরকত হিসেবে দিয়েছে। এখন দেখি অটোফেজি আমরা কিভাবে কাজ করতে পারি, অটোফেজির মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, অটোফেজিটা কিভাবে কাজ করে এটা যদি আমরা একটু বুঝি, তাহলে কিন্তু আমাদের স্টিম সেলকে স্টিমুলেট করা বা স্টিম সেলকে পরিচালনা করা কিন্তু অনেক ইজি। ঠিক আছে, স্টিম সেল আসলে কিভাবে, এই যে স্টিম সেল আমরা এতক্ষণ কি বুঝলাম, যে আমরা যত কিছু করি না কেন আমাদেরকে স্টিম সেলকে কি করতে হবে, অলওয়েজ সুস্থ রাখতে হবে। কারণ একজন সুস্থ স্টিম সেলই কিন্তু আমাদের কি আমরা কি রাখতে পারে, আমাদেরকে সুস্থ রাখতে পারবে। কারণ একটা সুস্থ স্টিম সেলই তার কাজ, যে রিপেয়ার, রিজেনারেট এবং রিপ্লেস করা, এই কাজটা সে পারফেক্টলি করতে পারে। তাহলে স্টিম সেলের এই কাজটাকে পারফেক্টলি করতে দেওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে। ঠিক আছে, আমাদের কিছু দায়িত্ব আছে, যে কাজগুলো যদি আমরা মেনটেন করি বা যে কাজগুলো যদি আমরা কন্টিনিউ করি, তাহলে হচ্ছে আমার স্টিম সেল কি থাকবে, অলওয়েজ সুস্থ থাকবে। স্টিম সেল সুস্থ মানে আমি সুস্থ, এটা গ্যারান্টি। এটা কোরআনের কথা এবং এটা সায়েন্সের কথা। আপনি স্টিম সেল সুস্থ মানে আমি সুস্থ, আপনি স্টিম সেল সুস্থ মানে আপনি সুস্থ। তো এইটার ব্যাপারে কোনো সন্দেহ করার কিছু নাই। এখন আমরা দেখি যে স্টিম সেলকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রথম যে স্টিম সেল কাজ করে সেটা হচ্ছে অক্সিজেন। তার মানে স্টিম সেলের কি পেলাম আমরা, স্টিম সেলের প্রথম খাবার হচ্ছে অক্সিজেন, যেটা ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আমাদেরকে অক্সিজেন নেওয়া জানতে হবে কিভাবে বডিতে অক্সিজেন। আমরা জানি আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই, আর সারার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সারি। তাহলে অক্সিজেনটা নেওয়ার নিশ্চয়ই একটা কোনো ফর্মুলা আছে, যে ফর্মুলাতে আমরা অক্সিজেন নিলে স্টিম সেল পারফেক্টলি অক্সিজেনটা পাবে। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে নিউট্রিশন। আমরা কি জাতীয় নিউট্রিশন খাইলে বা কি জাতীয় নিউট্রিশন গ্রহণ করলে আমার স্টিম সেল তার নিউট্রিশন গুলো পারফেক্টলি পাবে। থার্ড হচ্ছে কি, ওয়াটার, পানি। পানির অপর নাম জীবন, আমরা সবাই জানি, এবং আমরা সবাই পানি খেতে জানি। আমরা অনেকেই আমরা সবাই পানি খেতে পারি এবং সবাই জানি কিভাবে পানি খেতে হয়। কিন্তু আমার আলোচনার পানি নিয়ে যখন আলোচনা করব তখন আসলে বুঝতে পারবেন, আসলে তো কাউকে দেখতেছি না, সবাই তো স্ক্রিনের ভিতরে। তাহলে পানি খাওয়াটা শিখতে হবে, পানি কিভাবে খাওয়া যায়, পানি কিভাবে খাইতে হয়, পানি কিভাবে কিভাবে স্টিম সেল খাইতে চায়। আসলে আপনি পানি খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন এটাতে কিছু যায় আসে না। আপনি দেশি মুরগি খাচ্ছেন না ব্রয়লার মুরগি খাচ্ছেন, আপনি গরুর মাংস খাচ্ছেন না কি খাচ্ছেন, এটা কিন্তু কিছু যায় আসে না। আপনি অক্সিজেন কিভাবে নিচ্ছেন এটা কিন্তু কিছু যায় আসে না। আপনাকে চিন্তা করতে হবে আপনার স্টিম সেল কিভাবে অক্সিজেন নিতে যাচ্ছে, আপনার স্টিম সেল কি খাবারগুলো, নিউট্রিশন খাবারগুলো খেতে যাচ্ছে, আপনার স্টিম সেল কিভাবে পানি খেতে যাচ্ছে। ঠিক আছে, আপনার স্টিম সেল কি লাইফ স্টাইল মেনটেন করতে যাচ্ছে। ঠিক আছে, এই চারটা বডি স্টিম সেলের খাবার বা স্টিম সেলকে স্টিমুলেট করা, স্টিম সেলকে ভালো রাখা, স্টিম সেলকে সুস্থ রাখার জন্য এই চারটা কাজ আমাদের করতে হবে। মানে পারফেক্টলি যেভাবে অক্সিজেন নিলে স্টিম সেল ঠিকমতো অক্সিজেন পাবে, সেভাবে আমাকে অক্সিজেন নিতে হবে। যেই খাবারের মাধ্যমে নিউট্রিশন নিলে স্টিম সেল নিউট্রিশন পাবে, তাকে সেভাবে নিউট্রিশন দিতে হবে। যেভাবে পানি খাইলে স্টিম সেল পানি খাইতে পারবে, আমাকে সেভাবে পানি খাইতে হবে। যে লাইফ স্টাইল মেনটেন করলে আমি আপনি স্টিম সেলকে সুস্থ রাখতে পারবো, সেভাবে আমাদের লাইফ স্টাইল মেনটেন করতে হবে। আলোচনার প্রথমে আসি, আমাদের প্রথম হচ্ছে কি, প্রথম আলোচনা হচ্ছে অক্সিজেন। দেখেন আমাদের বডিতে 65% কি দরকার আছে, আমাদের বডিতে 65% অক্সিজেন দরকার আছে। ঠিক আছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড লাগে, নাইট্রোজেন লাগে, হাইড্রোজেন লাগে, সবই লাগে। কিন্তু আমাদের বডিকে সুস্থ রাখার জন্য, আমাদের স্টিম সেলকে সুস্থ রাখার জন্য আমাদের 65% কি লাগবে, অক্সিজেন লাগবে। তাহলে আমাদেরকে অক্সিজেনটা নিতে জানতে হবে। সেটা কি, দিনে কমপক্ষে 3 বার আমাদেরকে ডিপ ব্রিথিং করতে হবে। জোরে শ্বাস নিবেন, ঠিক আছে, অথবা 50 বার শ্বাস নিবেন, শ্বাস ছাড়বেন, জোরে জোরে শ্বাস নিবেন, এইভাবে 50 বার ডেলি কমপক্ষে 3 বার যদি আপনি করেন, আপনি নিশ্চিত থাকেন আপনার কোনো সময় হার্ট অ্যাটাক হবে না, আপনি নিশ্চিত থাকেন আপনার অন্তত স্ট্রোক হবে না। এবং একটা সাইন্টিফিকলি এটা কথা আছে এবং প্রবাদ আছে, এবং এটা আয়ুর্বেদিক শাস্ত্রে লেখা আছে, যারা রাত্রেবেলা শোয়ার সময় ডিপ ব্রিথিং করে শোবে, কারণ আমাদের রাত্রেবেলা হার্ট অ্যাটাক হওয়ার এবং স্ট্রোক হওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে। একটা মানুষ স্ট্রোক করার বা হার্ট অ্যাটাক করার সবচেয়ে বেশি চান্স রাত্রেবেলা। তো আপনি যদি রাতে শোয়ার সময় অন্তত 50 বার ডিপ ব্রিথিং করে শোন, অথবা 3 বার লং ডিপ ব্রিথিং করে শোন, তাহলে গ্যারান্টি যে অন্তত রাত্রে আপনার হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ বা স্ট্রোক হবে না। দেখেন কত বড় নেয়ামত আল্লাহ। ঠিক আছে, এটা কিন্তু ফ্রি অফ কস্ট, জাস্ট আপনি যদি
ডেলি 5 মিনিট করে 15 মিনিট, সকালে 5 মিনিট, দুপুরে 5 মিনিট, রাত্রে 5 মিনিট, যদি 15 মিনিট যদি ব্যয় করেন, তাহলে কিন্তু স্টিম সেল তার পারফেক্ট অক্সিজেন কি পাবে। অক্সিজেন হচ্ছে স্টিম সেলের 65% খাবার। এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম লোক কিন্তু আমরা অক্সিজেনটা নেই না, কারণ এটা ফ্রি অফ কস্ট আমরা নিচ্ছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু দেখেন যার ফুসফুসের সমস্যা, যে শ্বাস নিতে পারতেছে না, সে কিন্তু বুঝে অক্সিজেনের কত দাম। যাকে অক্সিজেন লাগা রাখছে সে কিন্তু জানে অক্সিজেনের কত দাম, ঠিক আছে। বা শ্বাসকষ্টের রোগী সে কিন্তু জানে অক্সিজেনের কত মূল্য, ঠিক আছে। আমি এখন সুস্থ আছি, আমরা কিন্তু বুঝি না যে অক্সিজেনের কিন্তু মূল্য, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা আজকে প্রোগ্রামে আছি, আমরা যদি আজকে থেকে অভ্যস্ত করি যে আমরা আজকে থেকে অবশ্যই 5 মিনিট করে 3, 5, 15 মিনিট প্রতিদিন আমরা অক্সিজেন ব্যায়াম করবো, এতে আমার কি হবে, আমার স্টিম সেল কি থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও বলি, আমার স্টিম সেল সুস্থ মানে আমরা সুস্থ, যেটা নিয়ে আসলে আমাদের বিজনেস, যেটা নিয়ে আমাদের কাজ। 2 নম্বর হচ্ছে ওয়াটার, পানি। দেখেন আমাদের বডির প্রায় 55 থেকে 80% আমাদের বডি হচ্ছে কি পানি দিয়ে তৈরি। আমাদের ব্রেন 75% পানি দিয়ে তৈরি, আমাদের ব্লাড 83% পানি দিয়ে তৈরি, আমাদের হার্টে 79% পানি। তাই দেখেন আমাদের পুরো অর্গান গুলা কি একটা পানির গেম আছে কিন্তু না। কারণ এই যে পানির অপর নাম জীবন, এটা কিন্তু এমনি বলা হয় নাই, ঠিক আছে। জীবন কেন বলা হয়েছে, কেন দেখেন আমাদের বডির প্রত্যেকটা অর্গান একটা পানির একটা অংশ পানি দিয়ে গঠিত। মানে ওর একটা 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 ব্রেন যদি 100% দরকার, সেখানে 75% কি ভাই পানি। তাহলে এই পানিটা যদি আপনি ঠিক মতো খাইতে না পারেন বা পানি যদি খাওয়া না জানেন, তাহলে কিন্তু আপনার বডিতে পানির এই যে গ্যাপটা হবে, এতে কিন্তু আপনার স্টিম সেল কি করতে পারবে না, তার কাজটা ঠিক মতো করতে পারবেন না। কারণ আপনি তো পানি আপনার জন্য খাইছেন, আপনি স্টিম সেলের জন্য খান নাই। স্টিম সেলের জন্য পানি কিভাবে খাইতে হয়, পানি খাওয়ার সিস্টেম হচ্ছে খুব ইজি। আপনি পানিটা খুব আস্তে আস্তে বসে বসে খাবেন। আপনি বসে ঠান্ডা মাথায় চুমুকে চুমুকে পানি খাবেন। আপনি কি অবশ্যই 1 গ্লাস পানি কমপক্ষে 3 থেকে 10 ঢোকে পানি খেতে হবে। আমাদের হাদিসেও আছে কিন্তু কমপক্ষে 3 ঢোকে পানি খাবেন, কমপক্ষে, ঠিক আছে। মানে আপনাকে কমে 3 ঢোকের নিচে পানি খাইতে মানা করছে, মানে আপনাকে একবারে 1 গ্লাস পানি খাইতে মানা করছে, কমপক্ষে 3 বার খাইতে বলছে। সেটা যদি 5 বার, 7 বার, 10 বার খান, এতে আপনার কি হবে, আরো বেশি উপকার হবে। এবং পানিটা বসে খাওয়া উত্তম, এবং খাওয়ার 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পানি খাওয়া উত্তম। খাওয়ার মধ্যেখানে পানি খাওয়া হচ্ছে বিষ খাওয়া, ঠিক আছে। অবশ্যই আমরা কুলি করবো খাওয়ার মধ্যেখানে, বা লাগলে 1 ঢোক পানি খাবো, কিন্তু খাওয়ার পরপরই আমরা দয়া করে কোনো পানি বা পানি জাতীয় খাবার খাবো না। আমরা আধা ঘন্টা মিনিমাম পরে আমরা পানিটা খাবো। কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা কিন্তু হার্ড খাবার। এটা যখন বডিতে যাচ্ছে, এর ভিতরে যখন আপনি সে মনে করেন আপনি 1 প্লেট বিরিয়ানি নিয়ে বসছেন, ওখানে যদি আপনার কেউ, আপনার সন্তান যদি 1 গ্লাস পানি ঢেলে দেয়, আপনার বিরিয়ানি রেখে আর বিরিয়ানি থাকবে? বিরিয়ানি থাকবে না। কিন্তু আপনি কিন্তু ওই খাবার খাওয়া আর মজা পাবেন না। আপনি যে খাবারটা যেই নিয়তে খাইতে বসছেন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি যখন একটা খাবার খাইলেন, আপনার বডিতে সেম সিস্টেম। কারণ বডিতে একটা প্লেট আছে, একটা প্যাট আছে, একটা চুলা আছে। আপনি যা খাইলেন, এইগুলো চাবাই যে ভিতরে ঢুকাইলেন, এই খাবারগুলো কিন্তু ভিতরে কি হবে, প্রসেস হবে। কিন্তু সেই প্রসেসের মধ্যে যদি আপনি পানি ঢেলে দেন, তাহলে কি হবে, খাবারটা ঠিক মতো প্রসেস হবে না। তখন এই লিভার এই খাবারগুলো কি করবে, বিভিন্ন জায়গায় ওয়েস্টেজ করে ফেলবে। এবং এটাই হচ্ছে আমাদের বডির জন্য সবচেয়ে বেশি অ্যাটাকিং মুহূর্ত। এই জন্য আমরা পানি অবশ্যই খুব ঠান্ডা মাথায়, যারা আমরা লিভিং গ্লোবালে কাজ করি, আমরা যারা ট্রিটমেন্টের সাথে জড়িত, আমরা অবশ্যই আমাদের যারা পেশেন্ট আসে, আমাদের এখানে যারা সুস্থ হইতে আসে, এদেরকে আমরা অবশ্যই অক্সিজেন নেওয়া শিখাই দিব, আমাদের পানি খাওয়া শিখাই দিব। এটা হবে কি, আপনি যে স্টিম সেল চিকিৎসা দিচ্ছেন, ঠিক আছে, এই চিকিৎসাটা 100% কাজ করবে। তখন দেখবেন সে আপনাকে কোনো অবজেকশন দিবে না। আমার কাছে অনেকে আসে স্টিম সেল খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আসলে কাজ হওয়ার তো কথা না, আপনি তো একটা পার্টের খাচ্ছেন। আমরা জানি কি, আমাকে অক্সিজেন ঠিক মতো নিতে হবে, আমাকে নিউট্রিশন ঠিক মতো নিতে হবে, আমাকে পানি ঠিক মতো খাইতে হবে, আমাকে লাইফ স্টাইল মেনটেন করতে হবে। তো স্টিম সেল হচ্ছে এটা নিউট্রিশন খাবার, ঠিক আছে। আমাদের টোটাল নিউট্রিশনটা স্টিম সেল এল কেয়ারে পাওয়া যায় বা প্রাইম কেয়ারে পাওয়া যায়। কিন্তু আরো যে 3টা জিনিস লাগবে, সেটা তো আপনি এর সাথে অ্যাড করতে হবে, যেগুলো ফ্রি অফ কস্ট, যেগুলোর জন্য আমাদের কোনো টাকা পে করতে হয় না। কিন্তু আমরা রুগীদেরকে বা যারা স্টিম সেল প্রোডাক্ট খাচ্ছে, এদেরকে আমরা অবশ্যই এই 2টা জিনিস অ্যাওয়ারনেস করে দিব, বুঝাই দিব যে আপনার স্টিম সেল যেটা আমি টাকা দিয়ে কিনে নিয়েছেন, একটা প্রোডাক্ট আমি 5,000 টাকা দিয়ে কিনে নিয়েছেন খাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, এটা যদি পারফেক্টলি কাজ করতে হয়। দেখেন একটা লোক যখন আমাদের কাছে আসে, বা সে কিন্তু সুস্থ হওয়ার জন্য আসে, সে কিন্তু অনেক আশা নিয়ে আসে। ওই মুহূর্তে আপনি কিন্তু তার জন্য একটা দেবতার মতো, ঠিক আছে। আপনি যেটা বলবেন সেটা কিন্তু অনেকটা মনোযোগ সহকারে শুনবে এবং সেটা মানার চেষ্টা করবে। কারণ সে টাকা দিয়ে পণ্য কিনে খাচ্ছে, সে কিন্তু ফ্রি খাচ্ছে না। ওই ক্ষেত্রে তাকে যদি বলেন যে আপনি ডেলি 5 মিনিট 3, 5, 15 মিনিট অক্সিজেন নেবেন, সে অবশ্যই শুনবে। আপনি পানিটা এইভাবে খাবেন, সে অবশ্যই শুনবে। এতে হবে কি, আপনি স্টিম সেল যে বিক্রি করছেন, সেটা 100 কাজ করবে এবং আপনার রেজাল্ট আরো 100 হবে। আপনি দিয়ে দেখেন, আমার 14 বছরের এক্সপিরিয়েন্স, 1-2 বছরের না, 14 বছর আমি লক্ষ লক্ষ লোকের ট্রিটমেন্ট করছি এবং করি এখনো, দেশে এবং দেশের বাইরে। তো এই সিস্টেম গুলো যাদের সাথে অ্যালাউড হয় বা যারা এই সিস্টেম গুলো মেনটেন করে, সবার রেজাল্ট 100। আর যারা মেনটেন করে না, তাদের রেজাল্ট গুলো কি ভালো হয় না। প্রথম কয়েকদিন খাইলে ভালো লাগে, তারপরে আবার সে আগের মতো চলে আসে। কেন? কারণ সে
টোটাল প্যাকেজ ট্রিটমেন্টটা নেয় নাই, সে একটা ট্রিটমেন্ট নিছে। আমাদের একটা ট্রিটমেন্ট হচ্ছে কি, একটা প্যাকেজ ট্রিটমেন্ট নিতে হবে। সেখানে অক্সিজেন থাকতে হবে, সেখানে পানি থাকতে হবে, সেখানে আমাদের লাইফ স্টাইল থাকতে হবে, সাথে আমাদের কি থাকতে হবে, আমাদের হেলথ কেয়ার থাকতে হবে, আমাদের ডিটক্স থাকতে হবে, আমাদের কফি থাকতে হবে, আমাদের প্রাইম কেয়ার থাকতে হবে, আমাদের মিনারেল থাকতে হবে। তাহলে একটা লোক কি হবে, সুস্থ হবে। দেখেন সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করবেন পানি, সকালে ঘুম থেকে পানি পান করা, পানি বসে বসে পান করা, এবং খাওয়ার 1 ঘন্টা আগে পরে পানি খাওয়া, এবং ঠান্ডা পানি না খাওয়া। ঠান্ডা পানি বলতে আমি ফ্রিজের পানি বলি, ফ্রিজের পানি ঠান্ডা পানি না খাওয়া। আপনি চাইলে কলসিতে ঠান্ডা পানি খাইতে পারেন। তাহলে স্টিম সেলের 2টা খাবার কিন্তু আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে কি ওয়াটার। এখন আমার মূল আলোচনা আসি, এটা হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন নিয়ে আমাদের এত মাথা ব্যথা, কারণ আমরা খাই 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 খাই, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কি খাবো কি খাবো না, কি খাইলে কি হবে, আমাদের দিনের একটা সময় কিন্তু চলে যায় কি এই খাওয়ার টেনশন নিয়ে, ঠিক আছে। ঠিক আছে, আমাদের কিন্তু জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে খাওয়া, আমাদের খাইতে হবে, 3 বেলা খাইতে হয়। তাহলে এই খাবার গুলাই কিন্তু আমাদের বডিতে উপকার আসে। আবার এই খাবার গুলাই আমি যদি না জানি, এটা আমার বডিতে কি হয়, রোগের জন্ম হয়। তাহলে দেখি স্টিম সেলের খাবার গুলা কি, আমরা স্টিম সেলকে কি খাবার দিতে হবে, এটা যদি আমরা ওইভাবে চিনি বা বুঝি, তাহলে আমরা স্টিম সেলকে খাবারগুলো দিলে আমাদের স্টিম সেল কি থাকবে, সুস্থ থাকবে। যে কথাগুলো বলে আসলাম, স্টিম সেল সুস্থ মানে কি, আমি সুস্থ। অর্গান সুস্থ, অর্গান সুস্থ মানে কি, আমি সুস্থ। তাহলে সিম্পল মেথড আমরা বুঝলাম যে পানি কিভাবে খাইতে হবে, অক্সিজেন কিভাবে নিতে হবে। এখন আমরা দেখি আমাদেরকে নিউট্রিশন কিভাবে নিতে হবে, ঠিক আছে। নিউট্রিশন গুলো কি কি আছে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, ভিটামিন, মিনারেল, আর হচ্ছে কি ওয়াটার। দেখেন আপনারা এই খাবারগুলোর নাম অনেক হয়তো চিনেন না, যে অ্যামাইনো অ্যাসিড এটা আবার কি, ফ্যাটি অ্যাসিড এটা আবার কি, গ্লুকোজ এটা আবার কি, ভিটামিন হয়তো চিনেন, মিনারেল চিনেন না, পানি চিনেন। দেখেন এখানে 6টা কেমিক্যাল লাগে, ঠিক আছে। তার মধ্যে ওয়াটার তো আমি আগে আলোচনা করেছি। অ্যামাইনো অ্যাসিড কি, এখন আপনি হয়তো দেশি মুরগি খাইতেছেন, আপনি ব্রয়লার মুরগি খাচ্ছেন, আপনি ফার্ম মুরগি খাইতেছেন, পাঙ্গাস খাইতেছেন, নদীর পাঙ্গাস খাইতেছেন, বা মাগুর খাইতেছেন, ইলিশ মাছ খাইতেছেন, আপনি লাক্সারিয়াস বার্গার খাইতেছেন, যাই খাচ্ছেন, আপনি যা খাচ্ছেন এটা কিন্তু আপনার খাবার, এটা কিন্তু স্টিম সেলের বা বডির খাবার না। বডির খাবার হচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা ভাঙার পরে বডি দেখবে এখানে অ্যামাইনো অ্যাসিড আছে কিনা, বডি দেখবে এখানে ফ্যাটি অ্যাসিড আছে কিনা, ওখানে গ্লুকোজ মানে চিনি, গ্লুকোজ আমরা কি বলি, চিনি, ঠিক আছে। এটা গ্লুকোজের অনেক নাম আছে, ফ্রুক্টোজ আছে, ফ্রুট থেকে যেটা পাওয়া যায় ফ্রুক্টোজ। ভিটামিন মানে কি, সব খাবার থেকে যে A to Z ভিটামিন পাওয়া যায়, ভিটামিন A B C D, এগুলো হচ্ছে ভিটামিন। মিনারেল, ওয়াটার তো আমরা সবাই চিনি। এটার আর একটা বৈজ্ঞানিক নাম আছে যেটা আমরা সবাই জানি, প্রোটিন, ঠিক আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, মিনারেল এবং ওয়াটার, ঠিক আছে। তাহলে স্টিম সেলের খাবার কি, স্টিম সেলের খাবার হচ্ছে 6টা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, ভিটামিন, মিনারেল, ওয়াটার। এবং সবাই একটু দেখেন এবং সবাই একটু মুখস্থ করার চেষ্টা করেন। আমাদের স্টিম সেলের খাবার হচ্ছে অবশ্যই গরুর মাংস না, অবশ্যই দেশি মুরগি, এই সব জাতীয়, KFC BFC খাইলেন না, পিজা হাটে খাইলেন নাকি শেরাটনে খাইলেন বা ফুটপাতে খাইলেন, এটা কিছু যায় আসে না। আপনি যে খাবারটা খাচ্ছেন সেখান থেকে আপনি অ্যামিনো অ্যাসিড দিচ্ছেন কিনা বডিতে, ফ্যাটি অ্যাসিড দিচ্ছেন কিনা, গ্লুকোজ দিচ্ছেন কিনা, এটা হচ্ছে মেইন, ঠিক আছে। তা আমাদেরকে এই খাবারগুলো চিনতে হবে, এগুলো আমরা চিনি। খাবারগুলো কি দেখেন, তাহলে এই খাবারগুলো আমাদের কি লাগবে, আমাদের বডি স্টিম সেল কি দিতে হবে, আমাদের কি দিতে হবে, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন। এখন আল্লাহ দেখেন, আমি যেটা বললাম যে আল্লাহ যে অটোফেজ সিস্টেম তৈরি করেছেন, ন্যাচারাল স্টিম সেল সিস্টেম চালু করেছেন, ন্যাচারাল সিস্টেম চালু করেছেন, তা কোথেকে চালু করেছেন, ওটা চালু করেছেন প্লান্ট থেকে। প্লান্ট কি, প্লান্ট হচ্ছে গাছ গাছা, ঠিক আছে। আমরা গাছ গাছালে যেটা বলি, শাকসবজি যেটা বলি, এটা হচ্ছে প্লান্ট। ফলমূল যেটা বলি, এটা হচ্ছে প্লান্ট। দেখেন প্লান্টের কি আছে, প্লান্টেরও কিন্তু জীবন আছে, আমরা সবাই জানি গাছেরও জীবন আছে। মানে কি, তাহলে গাছও জীবিত, তাহলে গাছ জীবিত থাকলে গাছের কি আছে, গাছেরও কোষ আছে, গাছেরও নিশ্চয়ই স্টিম সেল আছে, ঠিক আছে। তাহলে গাছের খাবার কি, গাছের খাবার হচ্ছে অ্যামিনো অ্যাসিড। গাছের খাবার কি, গাছের কোষের খাবার কি, অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার। আমার খাবার কি, আমার কোষের খাবার কি, আমার কোষের খাবার কি, অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার। আমি কিন্তু মানুষ হয়ে মানুষ খেতে পারবো না, কিন্তু আমি চাইলে কি খেতে পারবো, প্লান্ট খেতে পারবো। মানে আমি চাইলে আপেল খেতে পারবো, আমি আঙ্গুর খেতে পারবো, আমি শাক খাইতে পারবো, মাছ খাইতে পারবো, মাংস খাইতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমি কি পাচ্ছি, মানে আমি যে স্টিম সেলের যে খাবারগুলা, এটা যোগান দিচ্ছে কে, এটা যোগান দিচ্ছে আমার প্লান্ট। আমি প্লান্ট থেকেই সেই খাবারগুলা পাচ্ছি। দেখেন এটা কিভাবে পাচ্ছি, দেখেন সায়েন্টিফিক সায়েন্স আপনাকে দেখাই দিচ্ছে। আমাদের কোষের যে স্ট্রাকচার, এনিমেল মানুষের যে স্ট্রাকচার আর প্লান্টের স্ট্রাকচার সেম, ঠিক আছে। শুধু একটা জায়গায় পার্থক্য, আমরা অক্সিজেন নেই আর গাছ অক্সিজেন কি করে, ছাড়ে। আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়, ঠিক আছে। এই একটা জায়গায় পার্থক্য। আর সমস্ত কিছু গাছ যা খাইতে চায় আমরা তাই খাইতে চাই। গাছের স্টিম সেলের যে খাবার, আমাদের স্টিম সেলের একই খাবার। তার মানে আমরা যদি গাছ খাই, আমরা যদি প্লান্ট খাই, প্লান্ট থেকে আমাদের সেলের এই নিউট্রিশন খাবারটা
পেয়ে যাবো, কারণ প্লান্টের স্টিম সেলের স্ট্রাকচার আমাদের স্টিম সেলের স্ট্রাকচার হচ্ছে কি সেম। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, বুকের খাবার হাজার হাজার, দেহের খাবার কয়টা, দেহের খাবার বা সেলের খাবার হচ্ছে 6টা। সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, ভিটামিন, মিনারেল এবং ওয়াটার। ঠিক আছে, তাহলে রোগের আমরা ফার্স্ট ক্লোজিং এ চলে আসলাম। ফার্স্ট ক্লোজিং হচ্ছে কি আমাদের কেন রোগ হয়, সেটা হচ্ছে নিউট্রিশন। রোগের নতুন সংজ্ঞা প্ল্যান্ট কেমিক্যাল। মানে কি আমরা আমাদের যেই একটা কারণে আমরা অসুস্থ, সেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট কেমিক্যালের অভাবে আমরা কি হই, অসুস্থ হই। মানে আমার স্টিম সেল যখন সে পারফেক্টলি কাজ করতে পারতেছে না, বা আমার স্টিম সেল যখন অসুস্থ হয়, রোগ হয়। আসলে আমার স্টিম সেল যখন অসুস্থ হয় তখনই আমি অসুস্থ। আমার স্টিম সেল যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমি অসুস্থ না, আমার কোনো রোগ হয় নাই। আমার স্টিম সেলের যখন রোগ হয়েছে তখনই আমার রোগ হয়েছে। ঠিক আছে, স্টিম সেলের রোগের একটা কারণ কি, একটা কারণ হচ্ছে কি প্লান্ট কেমিক্যালের অভাব। মানে স্টিম সেল এই যে অক্সিজেন ঠিক মতো নেয় নাই, সে ঠিক মতো পানি খায় নাই, সে অ্যামিনো অ্যাসিড ঠিক মতো খায় নাই, ফ্যাটি অ্যাসিড খায় নাই, মিনারেল, ভিটামিন, আয়রন, এই জিনিসগুলো ঠিক মতো খায় নাই। যে কারণে কি হয়েছে, আমি স্টিম সেল অসুস্থ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি প্লান্ট কেমিক্যালের কারণে আমরা রোগকে আক্রান্ত হই। ঠিক আছে, তাহলে স্টিম সেল এই প্রোডাক্টটা কি হেলথ কেয়ার প্লাস, একটা হচ্ছে প্রাইম কেয়ার, আর হচ্ছে কি মিরাসেল। আমি এখানে তো কিছু বলতে পারছি না, সবাইকে বলবো একটা ধন্যবাদ দেন লিভেন গ্লোবালকে। লিভেন গ্লোবালের 3টা স্টিম সেল প্রোডাক্ট নিয়ে আসছে। যে স্টিম সেল প্রোডাক্ট গুলা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আসছে, এবং স্টিম সেল প্রোডাক্ট গুলো একটা প্যাটেন্টেড স্টিম সেল। প্যাটেন্টেড বলতে কি বলবো, যে আমাদের যে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, ভিটামিন, মিনারেল দরকার, এই 5টা সিস্টেম বা 5টা খাবারকে এই লিভেন গ্লোবাল, এই লেয়াল কেয়ার, মিরাসেল বা প্রাইম কেয়ার এই সাসেটের ভিতরে কি করছে। দেখেন আমরা এই দুধের ভিটামিন খাই, মানে কি একটা ভিটামিনের ভিতরেই সমস্ত ভিটামিন কি করা আছে, ইনটেক করা আছে। মানে আপনি ডেইলি একটা ভিটামিন খাবেন, মানে কি সারাদিনে আপনার যে ভিটামিনের চাহিদা আছে সেটা কি হবে, একটা ভিটামিন ট্যাবলেটের মাধ্যমে ফিল আপ করা সম্ভব। সায়েন্স কিন্তু অনেক বেশি আধুনিক হয়েছে। তাহলে এই যে স্টিম সেল টেকনোলজি, এর পক্ষে কি সম্ভব না, এর পক্ষেও সম্ভব যে সমস্ত স্টিম সেলের নিউট্রিশন খাবারটাকে একটা স্যাচেটে নিয়ে আসা। যেখানে লিভেন গ্লোবাল কি করেছে, 3 ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে, এবং 3 ধরনের প্রোডাক্ট হচ্ছে আমাদের স্টিম সেলের প্যাকেজ নিউট্রিশনাল ফুড। সবাই একটা জোরে থ্যাংক ইউ দেন লিভেন গ্লোবালকে। লিভেন গ্লোবাল আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ নিয়ে আসছে এটা। এবং এই প্রোডাক্ট গুলো হচ্ছে 100% সার্টিফিকেট ওরিয়েন্টেড, এবং এখানে জিএমপি, এইচএসসিসিপিপি, ইউনিসটি, হালাল এবং 100% ন্যাচারাল, আইওসি এবং সুইস কোয়ালিটি ফর্মুলা। ঠিক আছে, আমরা একটু দেখি এইচএসসিসিপি বলতে কি বোঝায়। এটা হচ্ছে কি যে সিস্টেমটা, আসলে এগুলো হচ্ছে লিভিং গ্লোবালের কোনো প্রতিষ্ঠান না, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠান এই প্রোডাক্ট গুলাকে রিসার্চ করে, এই প্রোডাক্ট গুলাকে টেস্ট করে, প্রোডাক্ট গুলাকে তাদের ল্যাবে টেস্ট করে তারা এই সার্টিফিকেট গুলো দিয়েছে। কিভাবে দিয়েছে, যখন দেখছে, দেখেন এখানে কি আছে, এইচএসসিসিপি কি করে, সেখানে কাঁচামাল দেখে, কাঁচামাল সংগ্রহ কিভাবে করে, কাঁচামাল কিভাবে পরিচালনা করে, কাঁচামালের উৎপাদন কি, বিতরণ কি, ব্যবহার কি, সমস্ত কিছু কিন্তু কে কি করে, সে নিয়ন্ত্রণ করে। মানে হেলথকেয়ারের ভিতরে যে সাসেট গুলার ভিতরে যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, এই প্রোডাক্টের ভিতরে এই কাঁচামাল উৎপাদন, সংগ্রহ, পরিচালনার সিস্টেম গুলো ঠিক মতো আছে কিনা, ঠিক মতো থাকার কারণেই কিন্তু তারা এই সার্টিফিকেটটা হেলথকেয়ারকে প্রদান করেছে, বা লিভিং গ্লোবাল এই সার্টিফিকেট প্রদান করেছে। তারপর আছে কি মিষ্টি হচ্ছে একটা ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রসেস। এটা হচ্ছে খাদ্যের নিরাপত্তা দেয়। ঠিক আছে, যে আমরা যে বলতেছি যে খাবারটা সেফ, এই খাবারটা অবশ্যই আপনার বডির জন্য অনেক বেশি হেল্পফুল, এবং খাবারে কোনো আপনার সাইড এফেক্ট হবে না। ঠিক আছে, এবং সাইড এফেক্ট হইলে এই প্রতিষ্ঠান কি করবে, এটা লায়াবিলিটিস বহন করবে। ঠিক আছে, এই জন্যই খাবারের সার্টিফিকেট বা একটা নিশ্চয়তা হিসাবে এই সার্টিফিকেটটা দেওয়া হয়। ঠিক আছে, তারপরে দেওয়া আছে 100% ন্যাচারাল। আমরা বলি যে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে 100% ন্যাচারাল, এখানে কোনো সিনথেটিক কোনো কিছু ইউজ করা হয় নাই। মানে এই যে প্রোডাক্টটা 100% নেচার থেকে আসছে। কারণ আমরা তো যখন যে আলোচনা করলাম, আমাদের স্টিম সেল কি চায়, আমাদের স্টিম সেল নেচার নিউট্রিশন খাবার চায়। তারা কিন্তু সে বলে নাই আমাকে তুমি নাপা দাও, সেকলো দাও, লোসাটিল দাও, এটা সে কিন্তু বলে নাই। সে কিন্তু আমাকে বলে নাই গরু মাংস খাওয়া, মুরগি মাংস খাওয়া। সে বলছে আমাকে তুমি ন্যাচারালি খাওয়াও, যে খাবারগুলো ন্যাচারাল। তো স্টিম সেলের এই খাবারগুলা, যে খাবারগুলো লিভিং গ্লোবাল নিয়ে আসছে, যারা যে চিকিৎসা পদ্ধতি স্টিম সেল পদ্ধতি নিয়ে আসছে লিভিং গ্লোবাল, সেই খাবারগুলো কি 100% যে খাবার, যে ফল থেকে বা যে ইনগ্রিডিয়েন্টস থেকে এই খাবারগুলো তৈরি করা হয়েছে, বা এই ওষুধগুলো তৈরি করা হয়েছে, এটা হচ্ছে 100% ন্যাচারাল, নেচার থেকে আসছে, এবং 100% হালাল। ঠিক আছে, এটা আমরা এজ এ মুসলমান হিসেবে আমরা চাই অবশ্যই আমাদের এই খাবারের ভিতরে কি থাকুক, অবশ্যই কোনো হারাম কিছু না থাকুক। কারণ আপনারা জানেন আমাদের গায়ে যে আমরা সাবান ইউজ করি, অনেক সাবানের ভিতরে কিন্তু অনেক খারাপ খারাপ চর্বি ইউজ করা হয়। সব সাবান কিন্তু হালাল না, বা সব খাবার কিন্তু হালাল না। অনেক প্যাকেটজাত খাবার আছে হারাম, এমন কোনো ইনগ্রিডিয়েন্টস তৈরি করা হয় বা এমন কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় যে খাবার, যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমাদের জন্য কি হারাম, খাওয়া উচিত না। এই প্রোডাক্টটা 100% হালাল। এই ব্যাপারে আমরা 100% নিশ্চিত হালাল সার্টিফিকেট দেওয়া আছে।
এবং দ্য ফুড সেফটি ম্যানেজমেন্ট FSMS, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই খাবারটার আরেকটা সার্টিফিকেশন, মানে যে খাবারের নিরাপত্তা ব্যবস্থা বহন করে, ঠিক আছে। আর ওটা হচ্ছে সুইস কোয়ালিটি, বলতে আমি আগে বলেছি আমাদের এই অ্যাপেল স্টিম সেল তৈরি হয়েছে মাইভেলি বায়োকেমিস্ট্রিতে, প্রতিষ্ঠান হচ্ছে সুইজারল্যান্ডে, যে কারণে এই প্রতিষ্ঠানের ফর্মুলাকে বলা হয় সুইস কোয়ালিটি ফর্মুলা, ঠিক আছে। তো এই এলকেয়ার প্লাস, মিরাসেল বা আমাদের যে প্রাইম কেয়ার প্রোডাক্ট গুলো, এগুলো হচ্ছে 100% সার্টিফিকেট ওরিয়েন্টেড প্রোডাক্ট এবং 100% অথেন্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাপেল স্টিম সেল, একটা হচ্ছে এলকেয়ার প্লাস, আর হচ্ছে প্রাইম কেয়ার প্লাস, ঠিক আছে। তো এই প্রোডাক্ট গুলো নিয়ে আসলে একটু আলোচনা করা, এখানে এলকেয়ার প্লাস নিয়ে একটু আলোচনা করি। এলকেয়ার প্লাসের অ্যাপেল স্টিম সেলের পাশাপাশি আপনারা দেখতেছেন, অ্যাপেল স্টিম সেলের পাশাপাশি প্রায় 15 রকমের খুব ভাইটাল এবং ইম্পর্টেন্স কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া আছে, ঠিক আছে। অ্যাকামিন দেওয়া আছে, অশ্বগন্ধা দেওয়া আছে, বি বপেস দেওয়া আছে, গোজিবেরি দেওয়া আছে, সোর্স সব দেওয়া আছে, কিউই দেওয়া আছে, সালমন ওভারিস দেওয়া আছে। এগুলা কিন্তু এক একটা প্রোডাক্টে কিন্তু এক একটা মানে সেলের জন্য বোমবাস্টিং খাবার, ঠিক আছে। মানে এক একটা প্রোডাক্টে কিন্তু আমাদের জন্য মার্ভেলাস কাজ করে। তো এই খাবারগুলোকে, অনেকগুলি খাবারকে একসাথে, অনেকগুলি সিস্টেমকে, অনেকগুলি গুণাগুণিত খাবারকে, একদম প্যাটেন্টেড গুণাগুণ, একদম সার্টিফাইড গুণাগুণ খাবারকে অ্যাপেল স্টিম সেলের সাথে একত্রে করেই এলকেয়ার প্লাস তৈরি করা হয়েছে, ঠিক আছে। আমরা একটু আলোচনা করি এলকেয়ার প্লাস নিয়ে, এলকেয়ার প্লাস ইনগ্রিডিয়েন্টস নিয়ে আলোচনা করি। দেখেন, প্রথমে দেওয়া হচ্ছে অ্যাপেল স্টিম সেল। অ্যাপেল স্টিম সেলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইটোসেলটেক। সবাই একটু খেয়াল করে দেখেন, অনেকে হয়তো বলবেন যে অ্যাপেল স্টিম সেল গুগলে সার্চ দিলে পাওয়া যায় না, বা অ্যাপেল স্টিম সেল নিয়ে গুগলে সার্চ দিলে আমরা বিস্তারিত তথ্য পাই না, ঠিক আছে। অ্যাপেল স্টিম সেলের সাইন্টিফিক নেম হচ্ছে ফাইটোসেলটেক, ঠিক আছে। আপনি ফাইটোসেলটেক নিয়ে যখন সার্চ দিবেন, তখন আপনি দেখবেন অ্যাপেল স্টিম সেলের 100% আপনার সকল ইনগ্রিডিয়েন্টস খুঁজে পাবেন, ঠিক আছে। অ্যাপেল স্টিম সেল কিভাবে হয়েছে, এটা একটা বিশেষ আপেল, সুইজারল্যান্ডের একটা প্রদেশে, ঠিক আছে, একটা বিশেষ আপেল পাওয়া যায়, ঠিক আছে। এই আপেলটা অনেক বেশি মানে দীর্ঘজীবী হয় আর কি। আমাদের পৃথিবীতে প্রায় 100 প্রজাতির আপেল আছে, ঠিক আছে, 100 টাইপস অফ আপেল আছে। এর মধ্যে এই আপেলটা হচ্ছে এত পাওয়ারফুল একটা আপেল, ঠিক আছে, এটা যদি গাছ থেকে পড়ার পরও আপেলটা 2 থেকে 3 মাস জীবিত থাকে, ঠিক আছে। মানে গাছে একটা আপেল যেরকম জীবিত থাকে, এই আপেলটা গাছ থেকে পড়ার পরও আপনি যদি আপনার টেবিলের উপর রেখে দেন, দেখবেন 1.5 থেকে 2 মাস ফ্রিজে রাখা ছাড়াও আপেলটা পচবে না, গলবে না, কিছু হবে না। এবং এর মধ্যেও যদি আপেলে কোনো আঁচ কাটেন বা ছুরি দিয়ে একটা পোস্ট দেন, ছোট পোস্ট দেন, দেখবেন যে অটোমেটিকলি আপেলটা কি হয়ে যায়, আবার নতুন আপেলের মতো হয়ে যায়। মানে ওরা আমাদের যেমন চামড়া কাটে গেলে আমরা যখন আবার অটোমেটিকলি চামড়া জোড়া লেগে যায়, ঠিক সেম। তো এই বিজ্ঞানীরা দেখলো এই আপেলের ভিতরে যে স্টিম সেল আছে, এটা এত বেশি পাওয়ারফুল, এত বেশি দীর্ঘায়ু রাখে, ঠিক আছে। তো এটা নিয়ে গবেষণা করতে করতে আসলে অ্যাপেল স্টিম সেলের আবিষ্কার। একটা কথা এখানে না বললেই না, সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে রিচেস্ট দেশ, এখানে সব এলিট পার্সনরা থাকে, কিন্তু এই দেশটা হচ্ছে সৌভাগ্যক্রমে খুব, বা দুর্ভাগ্যক্রমে খুব ঠান্ডা দেশ, ঠিক আছে। এখানে মানুষ খুব অল্পতেই বৃদ্ধ হয়ে যায়। তো এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি স্কিন রিলেটেড প্রোডাক্ট তৈরি হচ্ছে সুইজারল্যান্ডে। তো মূলত ওরা স্কিন নিয়ে খুব বেশি মানে টেনশন থাকে, এবং স্কিনকে, যৌবনকে ধরে রাখা বা যৌবনের এই তারুণ্যকে ধরে রাখার জন্য তারা মানে কোনো কার্পটও করে না। পৃথিবীতে সবচেয়ে বেশি স্কিন রিলেটেড প্রোডাক্ট পাওয়া যায় সুইজারল্যান্ডে। তো তারা তাদের এই স্কিনকে সেভ করার জন্য দেখলো যে আপেলটা অনেক বিশেষ ক্ষমতা রাখে। আসলে স্কিনকেই ভালো রাখার জন্য আসলে এই প্রোডাক্টের কি হয়েছে, আবিষ্কৃত হয়েছে। পরে দেখলো যে এটা তো স্কিনের না, পুরো বডির স্টিম সেলকে নিয়ে অনেক বেশি কাজ করে, এবং এটা নিয়ে আপনি চাইলে কমপক্ষে 6 মাস স্টাডি করতে পারবেন। 6 মাসের আপনি বিভিন্ন মানে প্রতিষ্ঠানে যে আপনি কি করতে পারবেন, বিভিন্ন শীট পাবেন এবং লেকচার পাবেন, হ্যাঁ, এবং লর্ডস অফ টেস্টিমনি পাবেন, লর্ডস অফ সার্টিফিকেট পাবেন অ্যাপেল স্টিম সেল নিয়ে। অ্যাপেল স্টিম সেল একাই 100 সমস্ত মানুষকে সুস্থ রাখার জন্য, কারণ এই একটাই প্রোডাক্ট যেটা সমস্ত স্টিম সেলকে সুস্থ রাখার ক্ষমতা রাখে, ঠিক আছে। তো এই অ্যাপেল স্টিম সেল হচ্ছে আমাদের এলকেয়ার ক্লাসের সাথে আছে। এটা হচ্ছে মাইভেলি বায়োকেমিস্ট্রির একটা ভিডিও, আমি একটু সবাইকে দেখাই, একটু দেখেন যে আমাদের অ্যাপেল স্টিম সেলের মাধ্যমে স্টিম সেল গুলা বডিতে, অ্যাপেল স্টিম সেল কিভাবে যায় এবং কিভাবে আমাদের সেল গুলাকে ডেভেলপ করে বা গ্রোথ করে।
তাহলে আপনি এখানে কি দেখলাম? আমরা দেখলাম যে স্টিম সেল গুলো আসলে কিভাবে কাজ করে, একদম খুব একদম এগুলো হচ্ছে ল্যাব টেস্ট, ঠিক আছে? এগুলো ল্যাবে টেস্ট করে, এগুলো কিন্তু ভিডিও বানানো না। এটা একটা মানুষের স্টিম সেল কিভাবে, এই অ্যাপেল স্টিম সেল ওখানে গেলে ওই স্টিম সেল কিভাবে স্টিমুলেট হয় এবং স্টিম সেল কিভাবে আরো স্টিম সেল জেনারেট করে, ঠিক আছে? সেল গুলো কিভাবে আরো সেল জেনারেট করে, স্টিম সেল কিভাবে সেল জেনারেট করে এবং সেল গুলো কিভাবে সবল সেল গুলো জায়গায় করে নেয়, দুর্বল সেল গুলোকে বের করে দেয়। এই টোটাল গেমটা কিন্তু স্টিম সেলের, ঠিক আছে? এই এলকে প্লাস এই প্রোডাক্টটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদ। এই স্টিম সেল আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ, যেটা আমাদেরকে আমাদের স্টিম সেলকে স্টিমুলেট করা, স্টিম সেলকে তার কাজকে স্টিম সেলকে সুস্থ রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর একটা প্রোডাক্ট হচ্ছে অ্যাকিউমিন, ঠিক আছে? এটা একটা সামুদ্রিক জৈব, ঠিক আছে? এখানে কি আছে? প্রায় 72 রকম খনিজ, ট্রেস খনিজ আছে, ঠিক আছে? এবং এটা এত বেশি উপকার আমাদের বডির ইনফরমেশন, বোন হেলথ কে সাপোর্ট করে, ঠিক আছে? তারপর কি আছে? আছে সালমন ওভারিস, এটা আমাদের আসলে স্কিনটাকে, মানে আমাদের বডির কি, আমাদের স্কিনের মানে যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলো সলভ করা, অ্যান্টি এজিং ধরে রাখা, স্কিনের ব্রাইটনেস বাড়ানো। কারণ এখানে প্রায় 20 ধরনের কি আছে, প্রোটিন আছে, অ্যামিনো অ্যাসিড আছে, ইলাস্টিসিটি আছে, কোলাজেন আছে, এবং সুপার লেভেলের একটা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু পৃথিবীতে অনেক কি আছে, মানে প্রোডাক্ট আছে। যদি একটা স্টিম সেলেই শুধু সালমন ওভারিস দিয়ে কিন্তু তারা ব্যবসা করতেছে। দেখেন হেলথকেয়ারের ভিতরে আমরা কিন্তু অলরেডি 3টা মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল ইনগ্রেডিয়েন্টস পেয়ে গেছি, যেটা আমাদের হেলথকেয়ারের ভিতরে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কি, তারপরে দেওয়া সোর্স অফ, এটাকে আমরা অনেকে বলি ক্যান্সারের প্রোটেক্টিভ। এটা অনেক সময় এখন ফেসবুকে দেখবেন অ্যাড দেয়, অনেকে ভিডিও দেখবেন যে আপনার ক্যান্সার হলে সোর্স অফ খান, ঠিক আছে? এতে ক্যান্সার অবশ্যই এটা একটা মারাত্মক ধরনের প্রোডাক্ট, এটাকে আসলে অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট বলা হয়, ঠিক আছে? কারণ এটাতে 215% কি আছে, রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স ভিটামিন সি আছে। কল্পনা করতে পারবেন না এত হাই ভলিউমের মানে ভিটামিন সি দেওয়া আছে, যেটা ভিটামিন সি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সবচেয়ে বেশি পাওয়ারফুল সেক্টর। এবং সেই ভিটামিন সি কিন্তু বাইরে থেকে দেওয়া যায় না, বডি তৈরি হয় না, এটা বাইরে থেকে দিতে হয়, ঠিক আছে? ভিটামিন সি যত বডিতে প্রডিউস হবে তত বেশি কিন্তু আমাদের ক্যান্সার সেলকে কন্ট্রোল করা বা ক্যান্সার সেলকে কিল করা সম্ভব হয়। তো এই সোর্স অফের ভিতরে 215% কি দেওয়া আছে, রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স ভিটামিন সি দেওয়া আছে। কিন্তু এই সোর্সটা শুধু আপনি যদি চিন্তা করেন 215% ভিটামিন যদি আপনি কাঁচা খান বা যদি এটার পরিমাণ ঠিক মতন চাইলে না খান, তাহলে বডিতে কি হবে, উল্টা পাল্টা হবে। এই জন্য এটা আমি বলবো কোনো ক্যান্সার রোগী খাওয়ার জন্য নিষেধ করবো যে অবশ্যই তারা এটা নিয়ে খেয়ে আমরা হেলথকেয়ার খান, এতে অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? কারণ এটা সারা বিশ্বে একটা ক্যান্সার, এরা যেসব প্রতিষ্ঠান এটাকে ডোজ আকার তৈরি করছে ওদের জন্য ঠিক আছে, আর যারা কাঁচা খাচ্ছেন তারা অবশ্যই এটা খাবেন না বা সাজেস্ট করবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে অশ্বগন্ধাতে এটাকে বলা হয় পৃথিবীর মানে 1000 বছরের পুরনো একটা হার্বস, ঠিক আছে? এটা বয়স প্রায় 3000 বছর, এবং এটা আমাদের ব্রেন সেলের কন্ট্রোলটাকে এটাকে 100% মেনটেন করে। অশ্বগন্ধা হচ্ছে আমাদের টোটাল ব্রেনের নার্ভ সিস্টেমটাকে কন্ট্রোল করতে খুব ভালোবেসে হেল্প করে। এছাড়া আমাদের স্লিপ কোয়ালিটি, আমাদের বডির টেস্টোস্টেরন, মানে আমাদের যে স্পাম আছে, স্পাম লেভেল, হ্যাঁ, টেস্টোস্টেরন হরমোন, এগুলাকে ডেভেলপ করার জন্য খুব ভালো 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 কাজ করে। এবং আমি বলবো যে একটা মারাত্মক লেভেলের প্রোডাক্ট, ঠিক আছে? দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের হেলথকেয়ার ক্লাসের সাথে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্থাক্সিন, একটা একটা মানে জৈব, এটা কোষকে ক্ষতিকর রক্ষা করে। এটার মধ্যে কি আছে, এবং এটার মধ্যে এটা 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 মানে এত মারাত্মক একটা প্রোডাক্ট, এটা নিয়ে আসলে আমি কথা বললে আরো 1 ঘন্টা কথা বলতে পারবো। এটা শুধুমাত্র ক্যান্সার সেলকে আপনি ধরেন, অন্য কিছু বাদ দেন, ক্যান্সার সেলের যে টি সেল, ঠিক আছে, টি সেল এবং অ্যান্টি সেল। টি সেল হচ্ছে ক্যান্সার সেল ব্লাডের মাধ্যমে ক্যান্সার সেলকে খুঁজে পেতে সাহায্য বা অ্যাক্টিভ করতে সাহায্য করে, ক্যান্সার সেল খুঁজে পেতে সহায়তা করে যে কোথায় কোথায় ক্যান্সার সেল আছে। আর এনকে সেল হচ্ছে ওই সেলটাকে মারতে সহায়তা করে, ঠিক আছে? তার মানে আপনার বডিতে যখন ক্যান্সার সেল ডেভেলপ হবে তখন এই সেলটাকে এই টি সেল খুঁজে বের করবে, এবং এই এনকে সেল ওই সেলটাকে কি করবে, মারতে সহায়তা করবে। তার মানে এটা কি, আমাদের এই হেলথকেয়ার প্রোডাক্টের মাধ্যমে আমরা যদি বলি যে টিউমার বা ক্যান্সার ট্রিটমেন্ট করতেছি, আমরা কিন্তু সোর্স অফ এবং এই অ্যানথ্রাক্সের মাধ্যমে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। এই দুটো দিয়ে কিন্তু আমাদের ক্যান্সার সেল ডেভেলপ করা সম্ভব এবং হচ্ছে, লটস অফ টেস্টিমনি আছে, ঠিক আছে? তারপরে দেওয়া আছে কোলাজন একটা মানে মারাত্মক ধরনের একটা ইনগ্রেডিয়েন্টস, এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে,
এটা আমাদের বডির লিগামেন্ট গুলাকে, ঠিক আছে, আমাদের বিশেষ করে বডিতে জয়েন্ট সমস্যাগুলো আছে, এই জয়েন্ট সমস্যাগুলাকে সে বেসিক্যালি তার কাজ হচ্ছে জয়েন্ট, আমাদের জয়েন্ট ফাংশন গুলা, এই জিনিসগুলাকে সে খুব ভালো করে কি করে মানে কাজ করে। তার কাজগুলো হচ্ছে ম্যাক্সিমাম জয়েন্ট রিলেটেড, মোস্ট অফ কাজ হচ্ছে তার জয়েন্ট রিলেটেড। তারপরে স্কিন, আমাদের ব্লাড ভেসেল, কিডনি, এগুলোতে কাজ করে। মোস্টলি সে আমাদের যে জয়েন্ট, প্রত্যেকটা হাড়ের জয়েন্ট গুলাকে সে জয়েন্টের যে লিগামেন্টের যে জেল গুলো আছে এগুলাকে সে ভারসাম্য বজায় রাখার জন্য খুব মারাত্মক লেভেলে কাজ করে। তো এলকেয়ার এই বা এলকেয়ার বা প্রাইম কেয়ার প্লাস এই প্রোডাক্ট গুলো এত বেশি ইফেক্টিভ কেন? কারণ এতে অনেক বেশি মানে সাইন্টিফিকলি প্রুভেন, সার্টিফিকেট ওরিয়েন্টেড অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করা হয়েছে, যেটার মাধ্যমে প্রোডাক্টটা অ্যাপেল স্টেম সেলের সাথে এই প্রোডাক্ট গুলা বা এই প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কারণে প্রোডাক্টটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি টার্গেটেড হয়ে গেছে। আমি যে টার্গেটে যাচ্ছি, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে স্টেম সেলকে স্টিমুলেট করা, স্টেম সেলকে পারফেক্টলি নিউট্রিশন সাপ্লাই করা, যাতে স্টেম সেল তার কাজটাকে, তার যে রিপেয়ার, রিজেনারেট, রিপ্লেস যে কাজটা, এই কাজটা যাতে সে ঠিকমতো করতে পারে, এই কাজটাকে করতে দেওয়া। লিভেন গ্লোবালের এই প্রোডাক্টটা আমাদের স্টেম সেলকে এই কাজটা করতে খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা গ্যারান্টি। আমি অনলাইনে সবাইকে বলবো জোরে একটা হাততালি দেন এবং থ্যাংক ইউ দেন এই ভদ্রলোকের জন্য, ডক্টর ফেড জুডি। এই ভদ্রলোকের সাথে আমার 3-4 বার কাজ করার সৌভাগ্য হয়েছে মানুষের সাথে, যে যত জেন্টেলম্যান, ঠিক আছে। এই ভদ্রলোক আসলে স্টেম সেল আবিষ্কার করেছেন, এখন সারা পৃথিবীতেই ফেমাস, ঠিক আছে। তো আমাদের স্টেম সেল যে এলকে প্লাস, এটা আলোচনা আমি শেষ দিকে আসলাম। এলকে প্লাস বা মিরা সেল যেটাই বলেন, বা সরি এলকে প্লাস বা প্রাইম কেয়ার, দুইটা প্রোডাক্টের ডোজ গুলো আমরা একটু বলি। ডোজ সবাই একটু মনোযোগ সহকারে একটু এই ডোজটা লিখে নিবেন বা পড়ে নিবেন বা বুঝে নিবেন। অনেকেই ডোজটা ঠিক নিতে পারছেন না, বিধায় পারফেক্ট রেজাল্টটা পাচ্ছেন না, ঠিক আছে। একজন সুস্থ মানুষ রোগী বা রোগের অবস্থান পরিলক্ষিত করে দৈনিক 1 থেকে 2 বার দেওয়া যায়, ঠিক আছে। অনেকে এটা 3 বার বা 4 বার দেওয়ার প্র্যাকটিস করেন, এটা করবেন না, ঠিক আছে। কারণ এই প্রোডাক্ট গুলা অনেক বেশি সাইন্টিফিকলি তৈরি করা, এটা নির্দিষ্ট ডোজ আছে, প্যাকেটে লেখা আছে 1 বার বা 2 বার দেওয়া যায়। নর্মাল চা সুস্থ, সুস্থ মানুষের খাবার, সুস্থ মানুষ খাবেন, সে অসুস্থ হবেন না, সবসময় সুস্থ থাকবেন, ঠিক আছে। সুস্থতায় থাকাটাই কিন্তু বড় নেয়ামত। আপনার আজকে যদি কোটি কোটি টাকা হয়, আপনি কি করবেন? আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন। টাকা পয়সা আপনার কাছে কোনো দাম থাকবে না যদি আপনি অসুস্থ হন। কিন্তু আপনি যদি টাকা পয়সা এনজয় করতে চান, আপনার এই সংসার লাইফ এনজয় করতে চান, তাহলে আপনি কি রাখতে হবে? সুস্থ থাকতে হবে। তো সারা পৃথিবীর লোক কিন্তু অনেক বেশি সচেতন, তারা কিন্তু অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার চেষ্টা করে। এই প্রোডাক্ট গুলো মূলত সুস্থ থাকার জন্য তারা যদি ডেলি একটা করে খায়, তেমনই তাদের বডির প্রতিদিনের যে চাহিদা সেটা ফিল আপ করা সম্ভব, ঠিক আছে। এটা কিভাবে খাবেন? এটা হচ্ছে সকালে খালি পেটে জিভের নিচে দিবেন, দিয়ে 2 মিনিট বা 1 মিনিট বা 2 মিনিট ধরে রাখবেন মুখের ভিতরে, লাড়াবেন, জিভা দিয়ে লাড়াবেন। মুখ যখন খুব লালায় ভরে যাবে, পুরো মুখটা লালায় ভরে যাবে, তখন এটা গিলে ফেলবেন, ঠিক আছে। এটা মুখের ভিতরে দিয়েই জিভা দিয়ে এটা লাড়া দিয়ে গিলে ফেলবেন না, মুখটাকে পুরো লালায় ভরে ফেলবেন। যত বেশি লাড়াবেন, যত বেশি লাল হবে, তত বেশি ইফেক্টিভ হবে, এটা তত বেশি এটা পাওয়ারফুল হবে। তারপরে গিলে ফেলবেন। এটা খাবার, আমরা একটু বললাম যে কোনো খাবার আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে কোনো পানি না খাওয়া, তাহলে কি হবে? খাবারটা নষ্ট হয়ে যাবে। দেখেন আপনি যে স্টিম সেল খাবারটা খাচ্ছেন, স্টিম সেল খাবার অনেকগুলি ফলের স্টক, এখানে এটা অনেক বেশি পাওয়ারফুল। মনে করেন এখানে একটাই সাসেটের ভিতরে কমপক্ষে 3 থেকে 4 কেজি ফলের পাওয়ার দেওয়া আছে। তো 3 থেকে 4 কেজি ফল কিন্তু আপনি এক বছর খেতে পারবেন না, ঠিক আছে। এটাকে যদি আপনাকে আবার দেখেন, আপনি কিন্তু একসাথে 5টা বা 10টা ফল খাইতে পারবেন না, 5টা আপেল খাইতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। কিন্তু 5টা আপেল যদি জুস করে দেয়, আপনি কিন্তু সহজে খেয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। আপনি কিন্তু চাইলে 1 কেজি দুধ খেতে পারবেন না, আপনি হজম করতে পারবেন না। কিন্তু 1 কেজি দুধকে যদি ঘন করে আপনাকে যদি মাখন তৈরি করে দেয়, বা একটা দই তৈরি করে দেয়, বা একটা যদি সন্দেশ তৈরি করে দেয়, সেখানে কিন্তু 1 গ্লাস দুধ, 1 জগ দুধ দিয়ে কিন্তু একটা মাখন তৈরি করা যায়। যে মাখনটা খেলে কিন্তু 1 জগ দুধ খাওয়া হয়। তাহলে কিন্তু আপনি কি খাচ্ছেন? একটা মাখন, ওই পরিমাণ মাখন খাওয়া মানে কি 1 মগ বা 1 জগ দুধ খাওয়া। এটা কিন্তু সম্ভব না, 1 জগ দুধ খাওয়া সম্ভব না, কিন্তু এটা মাখন খাওয়া সম্ভব। এই খাবারগুলো কিন্তু অনেকগুলি ফলের এক্সট্রাক্ট, এখানে অনেক বেশি পাওয়ার অ্যাড করা আছে, ঠিক আছে। এটা বডিতে অনেক বেশি কাজ করে, কিন্তু একে কাজ করতে দিলে আপনাকে অবশ্যই এর সাথে পানি, আমি দেখেন এটা হোয়াইট কালার করছি কেন, বিশেষ কালার করার কারণ হচ্ছে যে পানিটা অনেকে ভুল করে, খাওয়ার 5-7 মিনিট পরে পানি খেয়ে ফেলা, যে কারণে এটা আর বডিতে কাজ করতে পারে না। যদিও এটা ব্লাডের মাধ্যমে সার্কুলেশন হয়, কিন্তু পানির একটা গেম আছে, ঠিক আছে। যেহেতু এটা খাবারের হিসেবে বডিতে ঢুকে, অবশ্যই আপনারা খাওয়ার 30 থেকে 45 মিনিট পরে পানি খাবেন। পানি খাওয়ার পরে আপনারা কি করবেন? 30 মিনিট পরে একটা ভালো নাস্তা করার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে এটা খাওয়ার পরে, পানি খাওয়ার পর নাস্তা করবেন না, পানি খাওয়ার 30 মিনিট পরে, মানে হেলথ কেয়ার বা প্রাইম কেয়ার খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবেন, তার আধা ঘন্টা পরে কি করবেন? একটা ভালো নাস্তা করবেন এবং পানিটা পেট ভরে পানি খাওয়ার চেষ্টা করবেন। সকালে যে পানিটা খাবেন, কমপক্ষে 2 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন। যারা সুস্থ মানুষ আছেন
ঠিক আছে, কিডনি রোগীরা তো সব খেতে পারবেন না, কিডনি রোগীরা 1 গ্লাস পানি খাবেন, সকালে 1 গ্লাস পানি খাবেন, কিন্তু পানিটা 1 গ্লাস পানি কিডনি রোগীরা কমপক্ষে 20 ঢোকে খাবেন, মানে আস্তে 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 খাবেন, ঠিক আছে। তাহলে আপনার এই 1 গ্লাস পানি আপনার মোটামুটি 3-4 গ্লাস পানির চাহিদা পূরণ করে দেবে। কিডনি রোগীরা বিশেষ করে পানি খাবেন আস্তে আস্তে, এতে হবে কি অল্প পানি আপনার বডিতে বেশি কাজ করবে, ঠিক আছে। তাহলে পানি কম খেলে আপনাদের সমস্যা হবে না। তাহলে আশা করি সবাই ডোজটা বুঝছেন। হেলথকেয়ার প্লাস এবং প্যানকেয়ার প্লাস এই প্রোডাক্টগুলো অবশ্যই এইভাবে ডোজ আকারে খাবেন, আশা করি আপনারা ভালো 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 ফল পাবেন, ঠিক আছে। পরবর্তী আলোচনা করি, আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে প্রাইম মিরাসেল। এটা আসলে আমরা এটাকে ট্রিপল স্টিম সেল বলি। এটাকে একটা স্টিম সেল সাথে আরো 2টা স্টিম সেল অ্যাড করা আছে, গ্র্যাব স্টিম সেল এবং স্ট্রবেরি স্টিম সেল, মানে এটাকে আমরা আরো বেশি পাওয়ারফুল প্রোডাক্ট বলি, এবং আসলে এটা পাওয়ারফুল প্রোডাক্ট, ঠিক আছে। এটা আমরা দেওয়ার ক্ষেত্রে প্রথম সবাইকে আমরা দিয়েছি একরকম, কিন্তু এটা ডোজ আমাদেরকে এখন কি করতে হয়েছে, রিডিউস করতে হয়েছে, কারণ এটা এত বেশি পাওয়ারফুল। এটা একটু বেশি খেলে অনেকেরই ব্যথা বেদনা বেড়ে যাচ্ছে বা সাইড এফেক্ট সমস্যা তৈরি হচ্ছে, আমি আলোচনা আসতেছি পরে। তো এই প্রোডাক্টটার তৈরি হচ্ছে কি দিয়ে, অ্যাপেল স্টিম সেল, গ্র্যাপ স্টিম সেল, স্ট্রবেরি স্টিম সেল, সাথে দেওয়া আছে ব্ল্যাক সিড মানে কালো জিরা, তারপর হচ্ছে বেরিজ, মানে পৃথিবীর লাক্সারিয়াস যে বেরিজ গুলো আছে, বেরিজ ফলগুলা, আঙ্গুর জাতীয় ফলগুলা, স্ট্রবেরি জাতীয় ফলগুলো, বেরিজ ফলগুলো দেওয়া আছে, এবং ভিটামিন সি একটা মারাত্মক কম্বিনেশন দেওয়া আছে। মূলত 6টা প্রোডাক্ট নিয়ে হচ্ছে এই প্রাইম মিরাসেল তৈরি করা হয়েছে। এটা সার্টিফিকেট ওরিয়েন্টেড প্রোডাক্ট, ঠিক আছে। গ্র্যাব স্টিম সেল কি আমরা তো আগে অ্যাপেল স্টিম সেল আলাপ করেছি, এখন গ্র্যাব স্টিম সেল আলোচনা করি। গ্র্যাব হচ্ছে আঙ্গুর স্টিম সেল, এটার ঘনত্বের অনেক বেশি বোঝে এবং অনেক বেশি অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্ট, ঠিক আছে। এটা আমাদের প্রোডাক্টের স্কিনকে ভালো রাখে, স্কিনের এলাস্টিসিটি ভালো রাখে, সেল প্রোডাকশন করে, সেল রিজেনারেশন করতে অনেক বেশি সহায়তা করে, ঠিক আছে। আমাদের কোলাজেন প্রোডাকশন করে, এবং এটা অনেক বেশি অনেক পাওয়ারফুল। এই জন্য দেখেন আঙ্গুর কিন্তু এক ধরনের আঙ্গুর নয়, 4-5 ধরনের আঙ্গুর আছে। তো আঙ্গুরকে আমাদের বডির সবচেয়ে বেশি শক্তিশালী প্রোডাক্ট বলা হয়। আঙ্গুর আসলে বডির জন্য অনেক বেশি এনার্জেটিক একটা প্রোডাক্ট, ঠিক আছে, যেটা কোষকে অনেক বেশি শক্তিশালী রাখে। আর কোষ শক্তিশালী থাকা মানে আপনি সুস্থ। স্ট্রবেরি হচ্ছে একটা ফ্যান্সি প্রোডাক্ট, একটা লাক্সারিয়াস প্রোডাক্ট বা একটা দামি প্রোডাক্ট, এটা আসলে খায় এখন বাংলাদেশে আমরা অনেকে পাই এটা। এবং এটা কেন আসলে লাক্সারিয়াস, দামি কেন? আসলে ফল দেখেন, আঙ্গুরের দাম কিন্তু সস্তা না, আঙ্গুরের দামগুলো কিন্তু সস্তা না, ঠিক বেরিজের দামও সেম, কারণ এগুলো অনেক বেশি রিচ প্রোডাক্ট, ঠিক আছে। এটা অনেক বেশি রিচ অক্সিডেন্টাল করে, ঠিক আছে। আল্লাহ এই জন্য এটা এত বেশি নিউট্রিশন বহন করে, বিধায় এগুলোর দাম বেশি, কিছুই না। তারপর আছে ব্ল্যাক সিড, এটা আমরা এক কথায় বলতে পারি সর্বরোগের মহাষধ হচ্ছে কালো জিরা। এটা নিয়ে আর কথা বলার মতো কিছুই নাই, ঠিক আছে। এটা যেহেতু আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছেন সর্বরোগের মহাষধ কি, ব্ল্যাক সিড, ঠিক আছে, বা কালো জিরা। তাহলে কালো জিরার একটা নির্যাস সেখানে দেওয়া আছে, যেটা আমাদের বডির সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডেভেলপ করে এবং সকল রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। তারপর আছে ভিটামিন সি, যেহেতু আমাদের বডিতে তৈরি হয় না, এটা বাইরে থেকে দিতে হয়, এই জন্য এখানে আমাদের কি ভিটামিন সি একটা বাল্ক কোয়ান্টিটি দেওয়া আছে, যেটা আমাদের বডির যে মোস্ট অফ অর্গান, যেটাকে বলে ভেসেল বা রক বলে, যেটাকে আমাদের পুরো বডিতে যে রক্ত প্রবাহ হয়, এটা আমাদের ভেসেল দেওয়া হয়, রক্ত দেওয়া, রক দেওয়া হয়। আসলে এই ভেসেলের রাস্তা যদি ঠিক না থাকে, একটা ভালো রাস্তা যদি না হয়, তাহলে দেখেন একটা ভালো গাড়ি আপনি চালাতে পারবেন, ভালো গাড়ি আপনি কিনলেন, কিন্তু ভালো গাড়িটা যদি ভালো রাস্তা যদি না পায়, তাহলে ভালো গাড়ি কিন্তু কোনো দাম থাকে না, ঠিক না। ঠিক সেম আমাদের বডির যদি ব্লাড ভেসেল ঠিক না থাকে, তাহলে কিন্তু রক্ত ঠিক মতো পরিবাহিত হতে পারবে না, যাতায়াত করতে পারবে না। রক্ত যদি ঠিক মতো পরিবাহিত হইতে না পারে, যাতায়াত করতে না পারে, তাহলে কিন্তু আমাদের বডির যে রোগ প্রতিরোধ সিস্টেমটা, এটা কিন্তু ঠিক মতো কাজ করতে পারবে না, ব্যাঘাত হবে। এতে আমাদের যে সুস্থতার যে ব্যাপারটা, সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাহলে এই ভিটামিন সি আমাদের এই কিন্তু অনেকগুলা কারণের পরেও আমাদের টিস্যুকে ডেভেলপ করতে, টিস্যুকে মেরামত করতে এবং ভেসেল গুলাকে পরিষ্কার রাখতে, ভেসেল গুলাকে মেরামত রাখতে ভালো ভূমিকা পালন করে। তাহলে মিরাসেলও কিন্তু একটা মারাত্মক লেভেলের প্রোডাক্ট, ঠিক আছে। মিরাসেলের একটু আলাদা। মিরাসেল আমরা সুস্থ বা রোগী দৈনিক একবার বলি, হ্যাঁ, এটা 2 বলি না কেন, কারণ এটাও একই সিস্টেম, চিপা নিচে দিবেন, 2 মিনিট ধরে রাখবেন, লালা হলে তারপরে খেয়ে ফেলবেন। খাওয়ার আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে 1 গ্লাস বা 2 গ্লাস পানি খাবেন, তার আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আপনি নাস্তা করবেন। তবে একটু মিরাসেলের ক্ষেত্রে একটু কথা বলতে চাই। মিরাসেলের ক্ষেত্রে আমরা বর্তমানে যেটা দেখেছি, এটা ডোজটা একটু হার্ড হয়ে যায়। সবাই চেষ্টা করবে মিরাসেলের ডোজটা একটা স্যাসেট 2 বার দেওয়ার জন্য, মানে সকালে অর্ধেক, রাতে অর্ধেক। এতে হচ্ছে পারফেক্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে। অনেক লোক একটা ডেইলি খাওয়ার পরেও একটা খাচ্ছে, কিন্তু সে এটাতে পারফেক্ট রেজাল্ট পাচ্ছে না, কারণ এতে অনেক বেশি এনার্জি প্রডিউস হচ্ছে। কারণ এটা যে ট্রিপল স্টিম সেল, এটাতে পাওয়ার বেশি। তো পাওয়ার বেশি মানে কি, এটা বডিতে দিলেন বেশি হবে তাতে কিন্তু না। বডি যদি পাওয়ার নেওয়ার ক্ষমতা থাকে 10, আপনি যদি 20 পাওয়ার দেন,
তাহলে বাকি 10 পাওয়ার কিন্তু বডি নিতে পারবে না, তখন বডি আপনাকে উল্টা রিয়াকশন দিবে, মানে বিভিন্ন ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা তৈরি করবে, বা যে কাজটার জন্য আপনি মিরাসেল খাইছেন সেই কাজটা পারফেক্টলি হবে না। এই জন্য মিরাসেলকে বলবো আমি, এটা একদম ভালো একটা ডোজ হচ্ছে একটা মিরাসেল, একটা স্যাসেট, সকাল অর্ধেক খাবেন, রাতে অর্ধেক খাবেন, মানে 2 বেলায় খাবেন, দেখবেন আপনি 100 রেজাল্ট পাবেন, গ্যারান্টি রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো মিরাসেলটা সবাই ভাবে খাবেন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবার আমার আলোচনার দ্বিতীয় পর্বে আসি। দ্বিতীয় পর্ব ছিল কি, আমাদের প্রথম পর্ব ছিল আমরা নিউট্রিশন কি, নিউট্রিশনের কারণে কেন অসুস্থ হই, এটা। সেকেন্ড পর্ব ছিল আমাদের টক্সিন বা টক্সিন জাতীয় খাবারের কারণে আমরা কেন অসুস্থ হই। আমরা একটু দেখি টক্সিন খাবারগুলো কি, এটা কি, আমাদের কিভাবে বডিতে ঢুকে এবং কিভাবে আমরা এর কারণে অসুস্থ হই। ঠিক আছে, রোগের কারণ টক্সিন বা ডিটক্স। ঠিক আছে, টক্সিক টাইপ অফ ফুড এন্ড টক্সিক টাইপ অফ লাইফস্টাইল হচ্ছে কি আমাদের রোগের দ্বিতীয় কারণ। প্রথম কারণ হচ্ছে আমাদের পারফেক্ট নিউট্রিশন অভাবে আমরা অসুস্থ হই। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের বডিতে টক্সিন জাতীয় ফুড অ্যাপ্লিকেশন করার কারণে, বা টক্সিন জাতীয় ফুড খাওয়ার কারণে, বা টক্সিন জাতীয় লাইফস্টাইল মেনটেন কারণে আমরা অসুস্থ হই। ঠিক আছে, আমরা দেখি টক্সিন গুলো কি কি। পায়খানা, প্রস্রাব, ঘাম এবং শ্বাসক্রিয়া, এই 4টা সিস্টেমের মাধ্যমে বডিতে ডিটক্স চ্যানেল গুলো হয়। কারণ আপনার পায়খানা ঠিক মতো না হলে, তাহলে বডিতে যদি মনে করেন সে 100 গ্রাম পায়খানা জমা হয়েছে আপনার বডিতে, যদি 90 গ্রাম পায়খানা হয় আর 10 গ্রাম পায়খানা যদি ক্লিয়ার ডায়রিয়া না হয়, তাহলে আপনি সকালে পায়খানা করছেন, এই পায়খানাগুলো কিন্তু 10 গ্রাম পায়খানা বডিতে জমা হয়ে গেল, স্টুলটা বডিতে জমা হয়ে রইলো। এটা কিন্তু দেখা যায় আপনি সারাদিন পায়খানা করলেন না, তাহলে সারাদিন যেগুলো খাইছেন সেগুলো কিন্তু ওখানে জমা হইলো। তাহলে এই যে খাবারটা, এই যে 10% স্টুল যে আপনার বডিতে জমা হয়ে গেল, এটা বডিতে কি করলো, উল্টো অ্যাকশন বডিতে তৈরি করলো, বডিতে আরো সে বিষক্রিয়া তৈরি করলো। সেম একই ক্ষেত্রে প্রস্রাব, আপনার যদি প্রস্রাব ক্লিয়ার না হয়, মতো যে পরিমাণ পানি খাইছেন সেই পরিমাণ পানি যদি প্রস্রাব না হয়, তাহলে বডিতে কি হবে, প্রস্রাব থেকে যাবে, বডিতে এটা কি করবে, এই প্রস্রাবটা বডির ভিতরে ইফেক্টিভ করবে। সেম ঘাম, আমাদের সবচেয়ে বেশি অর্গান কিসে, হচ্ছে ঘাম। সবচেয়ে বেশি মুখ কোথায়, ঘাম। আমাদের মুখ একটা, ঠিক আছে, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা একটা, পায়খানা রাস্তা একটা, সবার রাস্তা একটা, কিন্তু বডির সবচেয়ে বেশি টক্সিন রিমুভ হচ্ছে আমার ঘাম দিয়ে। যে কারণে একজন লোককে কমপক্ষে আমি বলবো যে এটা মিনিমাম আধা ঘন্টা ঘাম দেওয়া উচিত, বা আধা ঘন্টা হাঁটা উচিত। আধা ঘন্টা হাঁটলে বা আধা ঘন্টা ঘাম দিলে, যদি আপনি হাঁটতে না পারেন অ্যাটলিস্ট আপনি ফ্যান ট্যান বন্ধ করে আধা ঘন্টা ঘাম দেন। আধা ঘন্টা ঘাম দিলে কি হবে, ঘামের মাধ্যমে আপনার বডি থেকে যেই টক্সিন গুলো আছে সেগুলো স্কিনের মাধ্যমে বেড়ে যাবে। আল্লাহ কিন্তু আপনার ইচ্ছা করে কিন্তু আপনার বডিতে স্কিনের ভিতরে কোটি কোটি মুখ কিন্তু এমনি দেয় নাই, কারণে দেয় নাই, অবশ্যই অকারণে দেয় নাই, বিশেষ কারণে দিচ্ছে। কারণ আপনার বডির স্কিনের নিচে সবচেয়ে বেশি টক্সিন জমা থাকে, যে কারণে আমাদের স্কিনের বয়স যেহেতু কম, সেহেতু আপনার ঘাম না দিলে আপনার স্কিন ডিজিজ গুলো খুব দ্রুত হবে এবং বডিতে টক্সিন গুলো খুব দ্রুত কি হবে, ইনার হয়ে যাবে। যে কারণে আমাদেরকে অবশ্যই অবশ্যই ঘাম দিতে হবে। আর অক্সিজেন, আমি এটা আগেই বলছি, আমাদের কি অক্সিজেন কি, আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইমে আমাদেরকে অবশ্যই প্রপারলি অক্সিজেন নিতে হবে। হ্যাঁ, সকালে, দুপুরে, রাত্রে আমাদেরকে প্রপার অক্সিজেন নিতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, যাতে আমাদের অক্সিজেন ঠিক মতো যাওয়া আসা করলে যাতে কি হয়, আমাদের এই শ্বাসক্রিয়াটা ঠিক মতো চলে। তো এই 4টা হচ্ছে আমাদের ডিটক্স চ্যানেল। এই চ্যানেলগুলো যদি ঠিক মতো কাজ না করে, দেখেন শুধু ডিটক্সের কারণে আমাদের বডিতে প্রায় 60 থেকে 65 অফ কি হয়, রোগ হয়, শুধুমাত্র ডিটক্স। আমাদের মোস্ট অফ রোগগুলো, মানে ভাইটাল যে রোগগুলো আমরা বলি, এই রোগগুলো কি, মোস্টলি রোগগুলো আমাদের এই টক্সিনের কারণে হচ্ছে। টক্সিন কি, যেগুলো আমাদের বডি থেকে যেই খাবারের ওয়েস্টেজ ম্যাটেরিয়াল যেগুলো আমাদের বডি থেকে বের হওয়ার কথা ছিল, আমাদের প্রপার সিস্টেমের ঘাটতির কারণে, আমাদের লাইফস্টাইলের কারণে এই টক্সিন গুলা বা এই ওয়েস্টেজ জিনিসগুলা বডি থেকে প্রপার ওয়েতে বের হচ্ছে না, বা বের করতে পারতেছি না। যে কারণে এই বডিতে টক্সিন গুলা জমা হচ্ছে এবং এটা আমাদেরকে মারাত্মক মারাত্মক কিছু রোগে কি করছে, আমাদেরকে আক্রান্ত করছে। তো আমরা দেখি এই টক্সিন গুলো আমাদের কিভাবে বডিতে অ্যাড হয়। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে অনেক রিচ ফুড, অনেক হেলদি ফুড যেটাকে বলি, যেগুলো আমরা যারা বাজার করি, আমরা কিন্তু দেখেন বাজারে যাই কেউ কিন্তু পচা মাছটা কিনি নেন, কেউ একটু দাগ লাগা সবজিটা কিনি নেন। দেখেন সবাই কিন্তু এই ব্যাপারে অনেক বেশি অ্যালার্ট, আমাকে অনেক বেশি, আমরা এই ব্যাপারে অহংকার করি। আজকে আমি এই ফ্রেশ মাংস কিনেছি, আমি এই গরুর মাংস কিনছি, আমি এই মুরগি কিনছি, এই মাছ কিনছি, হ্যাঁ এই সবজিটা কিনছি, একটা অর্গানিক সবজি কিনছি, মানে কত রকম প্রশংসা করি। কিন্তু দেখেন দুর্ভাগ্য, এই প্রশংসাটা আমরা করি কিন্তু খাওয়ার সময় আমরা কি খাচ্ছি, খাওয়ার সময় খাচ্ছি আমরা এই খাবারটাকে বিষ বানায় খাচ্ছি। আপনাকে মাছটাকে ভাজি করে খাওয়া দরকার ছিল, এই মাছটা তো আপনাকে কষায় খাওয়া দরকার ছিল। ডিম আপনাকে সিদ্ধ করে খাওয়া দরকার ছিল, ডিমটা আপনাকে ভাজি করে খাওয়া দরকার ছিল না। আপনি একটা মাংস কিনছেন, মাংসটা আপনাকে বয়েল করে খাওয়ার কথা ছিল, সেটাকে আপনাকে তো কাবাব বানায় খাওয়াইতে বলেনি আপনাকে। আপনি সবজিটা কিনছেন, সবজিটা আপনাকে বয়েল করে খাইতে বলছে, কিন্তু আপনি সবজিটা কিভাবে খাইছেন, এটাকে এত বেশি কুক করেছেন যে সবজির ভিতরে কোনো গুণাগুণ ছিল না। কারণ আমরা কি দেখেছি,
প্লান্ট থেকে আমরা কি পাবো? প্লান্ট থেকে আমরা সমস্ত আমাদের যে 6 ফাইটোকেমিক্যাল দরকার এটা কোথেকে পাবো? প্লান্ট থেকে পাবো। তো আপনি তো প্লান্ট নিছেন ঠিকই, প্লান্ট ঠিকই আপনি কিনছেন, স্বাস্থ্যসম্মত প্লান্ট আপনি কিনছেন, কিন্তু আপনি রান্না করে নিয়ে এই প্লান্টকে আপনি ধ্বংস করে এটাকে কি করছেন? আপনি টক্সিন বানাই দিচ্ছেন। তাহলে আপনি প্লান্ট খান নাই, এটা কিন্তু সমস্যা ছিল না। ততটা সমস্যা ছিল, যতটা সমস্যা আপনি করছেন, আপনি সেটা তো খানি নাই, আপনি তো ভালো জিনিস খান নাই, উল্টা কি করছেন? আরো খারাপ জিনিস খাইছেন। মানে একটা শাস্ত্রের কথা আছে, তুমি কারো উপকার করতে না পারো, অপকার করো না। তার মানে আপনি প্লান্ট কেমিক্যাল খাইতে পারেন না, ভালো কথা, আপনি তাকে কি করতেন? এই টক্সিন গুলো না খাওয়াইতেন, তাও তো সমস্যা ছিল না। কিন্তু আপনি প্লান্ট কেমিক্যাল খান নাই, তারা কি করছেন? এই প্লান্ট কেমিক্যাল টক্সিন বানায় এগুলো আপনি খাইছেন, পাশাপাশি একদম টক্সিন ফুড। মাশাল্লাহ মাশাল্লাহ, খাবারগুলো আপনি খাইছেন, আমরা খাইছি। এই যে দেখেন টক্সিন, অক্সিজেন গুলো আমরা নিছি, ফ্রেশ অক্সিজেন বাদ দিয়ে আমরা এই যে একদম মানে যেগুলো বাজে যে অক্সিজেন, সেই অক্সিজেন গুলো প্রতিনিয়ত নিচ্ছি। ঠিক আছে, আমরা এই বাজে বাজে ড্রিঙ্কস গুলা খাচ্ছি, পানি গুলা খাচ্ছি, যেগুলোর মধ্যে 100% এবং 100% সাইন্টিফিকলি প্রুভেন এবং সার্টিফাইড যে প্রত্যেকটা ড্রিঙ্কস হচ্ছে কি আমাদের বডির জন্য টক্সিন। কিন্তু আমরা অনেক মজা করে খাবারগুলো খাচ্ছি। তাহলে দেখেন আমরা কার সাথে বেমানি করতেছি? এই যে সাদা তেল, ঠিক আছে, আমরা সয়াবিন তেল বলতেছি, সয়াবিন তেল তো সয়াবিন থেকে হয়, সয়াবিন তেল তো পানিতে হয় না ভাই, পাম অয়েল থেকে, পাম বাগান থেকে পাম বাগানো হয়। আমরা মালয়েশিয়া গিয়েছি, আমরা পাম 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 তেল দেখেছি, পাম তেল খেয়েছি, পাম তেল হচ্ছে কাঁচা খাওয়া যায়। কিন্তু আপনি কি এখান থেকে এই যে সয়াবিন তেল যেগুলো বাজারে বিক্রি করতেছে, সয়াবিন তেল বলে, পাম তেল বলে, এগুলোকে আপনি কাঁচা খাইতে পারবেন? আই ক্যান চ্যালেঞ্জ, এক চামচ সয়াবিন তেল খাই দেখেন তো, পারেন কিনা? আপনি সঙ্গে সঙ্গে বমি করে দিবেন। তো যেই খাবারটার যে তেলটা অসাধ্য, খাওয়া যায় না, কাঁচা খাওয়া যায় না, তাহলে এটা আপনি কিভাবে আশা করেন এই খাবারটা আপনার খাবারকে কি করে, স্বাদ করে? অবশ্যই করে। ঠিক আছে, কারণ হচ্ছে এই তেলটা আপনার বডির জন্য একটা মারাত্মক ধরনের বিষ তৈরি করে। তেল তৈরি হয় নেচারে। আপনি ঘানি মাংলা সরষের তেল খাবেন, আপনি ঘি, গাওয়া ঘি খাবেন, আপনি ভার্জিন কোকোনাট অয়েল খাবেন, আপনি ভার্জিন অলিভ অয়েল খাবেন, ঠিক আছে, আপনি ভার্জিন সয়াবিন খাবেন, ঠিক আছে, তিসির তেল খাবেন, তিলের তেল খাবেন, আপনি জেনুইন পাম অয়েল, পাম 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 তেল খাবেন। কিন্তু আপনি খাচ্ছেন কি? আপনার খাচ্ছেন কেমিক্যাল তেল, যেগুলো আমাদের বডির জন্য মারাত্মক মারাত্মক। মানে দেখেন, মানে এটা যে কত ধরনের মানে বিষ, এটা কল্পনা করতে পারবেন না। তারপরে খাচ্ছি সাদা চাল, এবং যেটাকে কাটা চাল বলি আমি, সাদা চাল দোষ না, হচ্ছে কাটা চাল। চালকে কেটে, চাল মোটা চাল এটা কাইটা চিকন করে, তারপরে পলিশ করে। মানে আমরা যে কি কোন লেভেলে থাকি বা কোন লেভেলে আমাদের জ্ঞান আসছে, একটা চালের মেন যে আঁশ সেটাকে ফেলে দিয়ে আমরা চিকন চাল খাই, অথচ মোটা চালটা কাইটে কিন্তু চিকন চাল করা হয়েছে। ঠিক আছে, তো এই যে আমরা কত ধরনের মানে কত শ্রেণীর বোকা বা কত লেভেলের বোকা, যে আমরা ভালো জিনিসটা ফেলে দিয়ে, ঠিক আছে, আমরা খারাপ জিনিসটা খাচ্ছি টাকা দিয়ে কিনে, কেউ তো আমাকে ফ্রি দিচ্ছে না। তাহলে দেখেন আমাদের ঘরে সাদা চিনি, সাদা লবণ, ঠিক আছে, সাদা আটা, সাদা চাল আর সাদা তেল। তো অসুস্থ হওয়ার জন্য আমাদের কিন্তু আর বিশেষ কাউকে দরকার নাই, আপনার আর কোনো শত্রুর দরকার নেই। আপনি অসুস্থ হওয়ার জন্য, আপনি স্টিম সেলকে অসুস্থ হওয়ার জন্য এর থেকে বড় শত্রুর দরকার নেই। প্রত্যেকটা ঘরে আজকে দেখেন অসুস্থ, আমাদের বিশেষ করে আমাদের নেক্সট প্রজন্ম যারা আসছে, আমাদের সন্তানরা। আমরা দেখেন 30-35 বছর বয়সে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি যৌবন ছিলাম এবং অনেক বেশি লাইফ লিড করছি। এখন দেখেন বাচ্চারা 20-22 বছর, 23 বছর, এরা এখন পর্যন্ত একটা খাবার খাইতে পারে না, একটা খাবার চুজ করতে পারে না, এটা খায় না, ওইটা খায় না। অথচ আমাদের সময় আমাদের এগুলো তো কল্পনাও করতে পারিনি আমরা, যে এটা খাবো না, এটা খাইতে পারি না। কারণ আমরা সবগুলি খাবার খাইছি যে অনেক বেশি পুষ্টিকর। আর এখন এরা অপুষ্টিকর খাবার খাইতে খাইতে এত বেশি দুর্বল হয়ে গেছে, এদের রুচি এত নষ্ট হয়ে গেছে যে আসলে এরা এখন আর খাবারই চিনতেছে না। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের হুমকি, একটা থ্রেট, যে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কি করতেছি? অসুস্থ করে দিচ্ছি। দেখেন ভাই, কেউ কিন্তু এই খাবারগুলো আপনাকে ফ্রিতে দিচ্ছে না, আপনি আপনার কষ্টর্জিত টাকা দিয়ে কিন্তু খাবারগুলো কিনছেন। কিন্তু দয়া করে আজকে থেকে এই 5টা জিনিস বাসা থেকে বের করে দেন, 5টা জিনিসের চেঞ্জ আনেন, দেখবেন আপনি অটোমেটিকলি কি হবেন, সুস্থ হয়ে যাবেন। আশা করি আসছে যারা এখানে প্রোগ্রামে আছেন, এরা তো সচেতন হবেনই, যারা আমাদের ক্লায়েন্ট হয়ে আসবেন এদেরকে আমরা চেষ্টা করবো সচেতন করার জন্য, কারণ এদের মাধ্যমে আসলে আমাদের বিজনেস, আমাদের সুস্থতা। ঠিক আছে, তাহলে এই টক্সিন জাতীয় খাবারগুলো আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, তো আজকে আমি এখানে একটা ল্যাব টেস্ট দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন শুধু একটা লবণ, কাঁচা লবণ, ঠিক আছে, এইটা আমাদের কি কি ক্ষতি করে, মানে এটা আমাদের কোষ কিভাবে ধ্বংস করে। জাস্ট আমরা একটা ল্যাব টেস্ট দেখি। ঠিক আছে, সবাই একটু দেখেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন যে একটা খারাপ জিনিস আমাকে আপনাকে কিভাবে ধ্বংস করছে। আমরা একটু দেখি শুধু লবণ আমাদের কিডনি কিভাবে ধ্বংস করে। সবাই দেখি মনোযোগ সহকারে। এই, এই, কোন পেজ বল? হুম,
তাহলে আমরা কি দেখলাম? দেখলাম শুধু লবণ আমাদের ঠোঁটগুলা কি ধ্বংস করে দিচ্ছে। আবার ঠিক আনারস দেখেন আমাদের টিভি গুলা ধ্বংস মারতেছে। তাহলে এই যে খাবারের যে একটা বিশেষ গুণ আছে বা খাবারের যেটা বিশেষ পাওয়া আছে, এটা আমরা নিশ্চয়ই আজকে নিঃসন্দেহে প্রকাশ করতে পারি বা নিঃসন্দেহে স্বীকৃতি দিতে পারি, নিঃসন্দেহে স্বীকার করতে পারবো। আসলে খাবারের মাধ্যমে আপনাদের সুস্থ থাকতে হবে, খাবারের মাধ্যমে আমরা কি হবে, সুস্থ হবে। লিভিং গ্লোবাল আমাদের এই টক্সিন রিলেটেড সমস্যাগুলো সমাধান করার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছে, যে প্রোডাক্টের নাম হচ্ছে প্রাইম ডিটক্স, যেটা 100% সার্টিফিকেটেড প্রোডাক্ট। এই ডিটক্সটা কি, এটা আমি বলি আমাদের কোম্পানি, আমি বলি যে এই প্রোডাক্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য একটা লাইফ চেঞ্জিং বা গেম চেঞ্জিং একটা প্রোডাক্ট, সুস্থতার একটা বড় হাতিয়ার। ঠিক আছে, মানে আপনি যাই খেলেন সারাদিন বা যেই দেখা যায় আপনি প্রতিদিন যা খাচ্ছেন, কোনো না কোনো অংশ বা কোনো না কোনো টক্সিন কিন্তু বডিতে জমা আছে। এই ডিটক্সটা খাওয়ার মাধ্যমে কি হবে, এটা ক্লিন হয়ে বডি থেকে বের হয়ে যাবে। এবং এটা খাওয়ার মাধ্যমে কি হবে, আপনার বডির প্রেশার কন্ট্রোল থাকবে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, আপনার গ্যাস্ট্রিক কন্ট্রোল থাকবে, আপনি দেখবেন বডি হালকা থাকবে, আপনার কোলেস্ট্রল কমে যাবে। টোটাল মেকানিজমটা কি থাকবে, পরিষ্কার থাকবে। আপনার যেই ত্যাগের যে ব্যাপারটা আছে, আমাদের টক্সিন রিমুভের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু একদম একটা কেমিক্যালি একটা মানে সাইন্টিফিক ওয়েতে ন্যাচারালি এই কাজটা করতে পারে। এই ডিটক্সে কি দেওয়া আছে দেখেন, এই ডিটক্সে কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এখানে মূলত আমাদের অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস তৈরি করা আছে, এখানে প্রায় 8-7 ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আসলে আমাদের ডিটক্সটা তৈরি হয়েছে। যেমন এর মধ্যে গুয়ার গাম, এটা হচ্ছে আমাদের যেটা বলি কি গুয়ার গাম, কি গুয়ার গাম হচ্ছে যেটাকে আমরা ইসুপগুলো বসি বলি, ঠিক আছে, সরি এটাকে ইসুপগুলো বসি বলি। তারপর আছে পালং শাকের মিট জুস দেওয়া আছে, লেমন জুস দেওয়া আছে, ঠিক আছে, ফ্যাশন ফুড দেওয়া আছে। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখেন মারাত্মক। এই মনোসেট কি, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। এটা মানে ডিটক্স জাতীয় খাবারগুলো হচ্ছে আমাদের বডিতে অবশ্যই যে খাবারগুলো, সেগুলো আমাদের শর্করা জাতীয় খাবার হইতে হবে, যে খাবারগুলো দ্রুত বডিতে কি হয়, হজম হয় এবং বডিতে দ্রুত এটাকে মানে হজম করতে সহায়তা করে। শর্করা যদি খাবারগুলো যদি আমরা বেশি খাই, তাহলে আমাদের বডিতে ডিটক্সিফিকেশন খুব মারাত্মক লেভেলের হয়। এই শর্করা খাবার যদি আমরা কম খাই, তাহলে কিন্তু আমাদের বডিতে এই 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 জিনিসগুলো মেটাবলিক সিস্টেম কাজ করে না। যদি আপনি বডিতে শর্করা যদি খাবার বেশি খান, তাহলে দেখুন বডিতে ডিটক্সটা থাকে অলওয়েজ মানে ফাংশন থাকে, দ্রুত আপনার সব মানে যত যাই খাচ্ছেন না কেন খাবার গুলাকে দ্রুত হজম করা এবং এগুলোকে পায়খানা প্রস্রাব ঘাম দিয়ে বের করতে এই শর্করা খুব ভালো কাজ করে। তো ডিটক্সের যে প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে, এটা সবগুলি হচ্ছে শর্করা জাতীয় প্রোডাক্ট। ঠিক আছে, এগুলো সবগুলি কি শর্করা জাতীয় প্রোডাক্ট, মানে শর্করা জাতীয় ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েই আসলে ডিটক্সটা তৈরি করেছে। যে কারণে আপনি চাইলেও ডিটক্স খাওয়ার পরও 5 থেকে 6 ঘন্টা পরে কিন্তু অটোমেটিকলি আপনার বডিতে এই ডিটক্স যখন কাজ করা শুরু করবে, তখন কিন্তু আপনি চাইলেও আপনার পায়খানা আটকে রাখতে পারবেন না, প্রস্রাব আটকে রাখতে পারবেন না। সে কিন্তু আপনাকে একটা ফোর্স ক্যাপাসিটির মাধ্যমে, একটা ফোর্স টেকনোলজির মাধ্যমে আপনার বডি থেকে টক্সিন গুলো বের করে দিবে পায়খানার মাধ্যমে। আপনি চাইলেও কিন্তু আটকে রাখতে পারবেন না। এমন আমরা এই দীর্ঘ সময় আমাদের দেখা যারা ডিটক্স খাইছে, তারা কিন্তু 99% লোক ওরা এখান থেকে উপকৃত হয়েছে। তাহলে একটা প্রোডাক্ট একটা কোম্পানি লিভিং গ্লোবাল নিয়ে আসছে, এটা কিন্তু একটা আমি বলবো যে একটা প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট ধরনের আশীর্বাদ। তারা নিয়মিত এই ডিটক্স প্রোডাক্ট খায়, এদের বডিতে টক্সিন জমে না এবং টক্সিনের জন্য যে অসুস্থ হওয়ার যে ব্যাপারটা, সেটা এদের সাথে থাকে না। ঠিক আছে, দেখেন ডিটক্সের যে প্রোডাক্ট গুলো দেওয়া হয়েছে বা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফাইবার টাইপ প্রোডাক্ট। হ্যাঁ, এটাকে 100% ফাইবার টাইপ প্রোডাক্ট বলে। এই ফাইবার টাইপ প্রোডাক্ট গুলো হচ্ছে কি আমাদের বডি, আমাদের ইসুপগুলো ভুসি কিন্তু আমরা প্রায় খাই। হ্যাঁ, একটু পায়খানা কষা হলে আমরা ইসুপগুলো ভুসি খাই, কিন্তু এটার একটা একদম মানে যে ভুসি খেলে তো হবে না, ভুসির ভিতরে যে মেন পাওয়ারটা আছে সেটা খাইতে পারলে না আপনার কাজ হবে। ডিটক্সের মধ্যে দেওয়া আছে ভুসির মেন পাওয়ার, ঠিক আছে, যেটা আপনি খাওয়ার সাথে সাথে বডিতে কি করবে, এটা একটা কি ফাইবার টাইপ ফুড। ডিটক্সের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফাইবার টাইপ, মানে ওয়ার্ল্ড ক্লাস এবং স্ট্যান্ডার্ড ফাইবার টাইপ প্রোডাক্ট, যেগুলা আপনি গ্রহণ করার সাথে সাথে বডির হজম ক্রিয়াকে উন্নত করে এবং বডি থেকে খুব স্মুথলি আপনার টক্সিন বের করতে সহায়তা করে। ঠিক আছে, তো ডিটক্সটা যেহেতু একটু মানে ডিজাইন করা ফুড, এটাকে খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা 12 বছরের নিচে সাধারণত আমরা ডিটক্স দিতে চাই না বা ডিটক্স দেওয়াটা আমরা অ্যালাউ করি না। যারা প্রেগনেন্সি মহিলা, এদেরকে আমরা ডিটক্স অ্যালাউ করি না। ঠিক আছে, একদম সিরিয়াস লেভেলে হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ডায়ালিসিস পেশেন্ট, এদেরকে আমরা ডিটক্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করি। যারা খুব ভালো লেভেলের লিভার ডিজিজে ভুগতেছেন, ঠিক আছে, মানে কিছু রোগ, যে রোগগুলো আসলে হার্টের রোগ, তো নর্মাল রোগও বলা যায়, আবার হার্টের একদম ক্রনিক রোগও বলা যায়। কিডনির নর্মাল রোগও বলতে পারি, কেউ নর্মালি 3-4-5 ক্রিয়েটিন আমরা কিডনি রোগ বলি, আবার যার সিকিউরিটি পেশেন্ট তাকে কিডনি রোগী বলি। তাহলে আসলে এই ডিটক্সটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাই করতে হবে, যে যারা বিশেষ লেভেলের পেশেন্ট, হ্যাঁ একটু সেন্সিটিভ পেশেন্ট, এদেরকে দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই
যারা সিনিয়র আছে বা আমাদের যে ডক্টর আছেন তাদের সাথে আলোচনা করে অবশ্যই ডিটক্সটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ডিটক্সটার ডোজটা একটু একটু এই ক্ষেত্রে একটু কেয়ারফুল ভাবে দিবেন, যে কাউকে যেভাবে যেভাবে মানে মানে মন মতো ডিটক্সটা দেওয়ার চেষ্টা করবেন না। ডিটক্সটা হচ্ছে ডেইলি একবার খাইতে, ডোজটা আমি বলে দিচ্ছি। এটা সর্বোচ্চ রুগীর ক্ষেত্রে 1 থেকে 2 বার দেওয়া যায়, তবে 2 বার এই পর্যন্ত আমি মাত্র একজন লোককে ইউজ করেছি 24 ঘন্টা 2 বার, ঠিক আছে। নাহলে 24 ঘন্টা এটা একবারই খাইতে হয়। প্রতিদিন রাত্রে শোয়ার সময় আপনি 1 গ্লাস পানিতে, কুসুম পানিতে হলে ভালো, না নরমাল পানির সাথে 1 গ্লাস পানির সাথে একটা স্যাচেট খুব ভালো করে গুলবেন, গুলে খেয়ে ফেলবেন, ঠিক আছে। যারা সাধারণ রুগী, নরমাল কোনো অসুখ বিসুখ নাই, তারা সপ্তাহে 2 দিন পর পর খায়া 7 দিন পর 2 দিন খেলে হবে। 7 দিন পর পর 2 দিন, 7 দিন পর পর 2 দিন, এতে ভালো কাজ করবে। আবার যারা একটু এর থেকে একটু একটু ডিজিজ বেশি, তারা 3 দিন গ্যাপ, মানে 2 দিন খাবেন, 3 দিন গ্যাপ দিয়ে আবার 2 দিন খাবেন, 3 দিন গ্যাপ দিয়ে 2 দিন খাবেন। মানে এটা একটু দেখে খাবেন। নরমাল রুগীরা আমি বলবো সপ্তাহে 2 দিন খাইলেই এনাফ। তবে এই ক্ষেত্রে অনেকেই বলে ডিটক্সটা তাদের ক্ষেত্রে কাজ করে না। তো ডিটক্স যখন খাবেন ওই সময় একটু মাংস জাতীয় খাবার, মানে হার্ড জাতীয় যে খাবারগুলো হজম হইতে সহায়তা কম করে, মানে হজম হইতে সময় লাগে, যে খাবারগুলো একটু শক্ত খাবার, এই খাবারগুলো একটু কম খাবেন। এবং বিশেষ করে ডিটক্স যে 2 দিন খাবেন বা 3 দিন খাবেন, বা যে সময়টা ডিটক্স খাবেন ওই সময় রাত্রেবেলা খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মানে যত বেশি স্টোমাক ফ্রিতে এই ডিটক্সটা খাওয়া যায় তত বেশি ডিটক্সটা ভালো কাজ করে, ঠিক আছে। এবং ডিটক্সটা খাওয়ার পরে আপনার ডেইলি 2 থেকে 3 বার, 4 বার, 5 বার, 6 বার টয়লেট হইতে পারে, ঠিক আছে। এদের টেনশনের কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। যদি সেটা ডিসেন্ট্রি আকারে হয়ে যায় সেক্ষেত্রে বন্ধ করে দিবেন, এবং এই ক্ষেত্রে আপনি স্যালাইন খেতে পারেন, ঠিক আছে। এছাড়া ডিটক্সের কোনো সাইড এফেক্ট পাওয়া যাচ্ছে না, বা এই পর্যন্ত আমরা পাই নাই, ঠিক আছে। তো ডিটক্স খাওয়ার পরে কিছু না খাওয়াটা হচ্ছে উত্তম, কিছু খাইলে ডিটক্স ঠিক মতো কাজ করতে পারে না, ঠিক আছে। এই হচ্ছে ডিটক্স খাওয়ার নিয়মটা, ডিটক্সের ডোজ। পরবর্তী আলোচনা আসি। আমাদের যে নেক্সট প্রোডাক্ট হচ্ছে প্রাইম কিং কফি। এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা এনার্জেটিক প্রোডাক্ট, এটা আমাকে বলি। এটা মূলত আসলে একটা এনার্জেটিক সায়েন্টিফিক, এটা সার্টিফিকেট অনুযায়ী প্রোডাক্ট। এটাতে অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এখানে অ্যারাবিক রোবুস্টা কফি দেওয়া আছে, টুঙ্গাটালি দেওয়া আছে, ডাবল মাকা রুট দেওয়া আছে, ঠিক আছে, অশ্বগন্ধা দেওয়া আছে। এগুলো অনেক অনেক পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এই ইনগ্রিডিয়েন্টস গুলো আসলে অনেক বেশি, এত বেশি পাওয়ারফুল যে এটা আসলে আমরা কাদের জন্য বেশি ইউজ করবো। এই কফিটা মূলত বেশি যারা একদম বয়স্ক লোক, তাদের বয়স 60-70%, 70 ইয়ার্স, এই ওল্ড পিপল, যেসব বাবা মারা বা দাদিরা নারীরা ঠিক মতো চলাফেরা করতে পারেন না, দুর্বল, ঠিক আছে, ওদেরকে ডেলি 3 গ্রাম করে 1 কাপ দুধের সাথে বা 1 কাপ গরম পানির সাথে দিতে পারেন, খুব ভালো কাজ করবে। যারা অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স যারা খেলাধুলা করেন, এদের জন্য এটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। অ্যাথলেটিক্স একটা সুপার লেভেলের প্রোডাক্ট এটা, কারণ এটা অনেক বেশি এনার্জেটিক প্রোডাক্ট, অনেক বেশি কেমিক্যালাইজ প্রোডাক্ট। তারপর যে বাবাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওদের স্পাম সমস্যা, সেক্সুয়াল অ্যাবিলিটি সমস্যা, ওরাও এটা এনজয় করবে, ঠিক আছে। মূলত এটা আসলে সেক্সুয়াল প্রোডাক্ট না, এটা আসলে অনেক ধরনের বলে, এটা আসলে 100% একটা এনার্জেটিক বুস্টিং প্রোডাক্ট, ঠিক আছে। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, এটা আসলে বডিতে এনার্জি প্রডিউস করে, ঠিক আছে। এবং কিছু কিছু অর্গানের কিছু কিছু সিস্টেমের সে আলাদা ভাবে মেকানিজম তৈরি করে, যেমন আমাদের স্পামের মেকানিজম তৈরি করে, ডিম্বাণুর স্পাম তৈরি করে, আমাদের যে কোষের যে লেভেলটা আছে, আমাদের লিভার, ব্লাড ভেসেল, এগুলো ইমপ্রুভ করতে চেষ্টা করে, ঠিক আছে। আমাদের ইনক্রিজ ওমেনের লিভার তৈরি করে, ঠিক আছে, রিডিউস ব্লাড প্রেশার, বুস্টিং এনার্জি, মানে আমাদের মুড তৈরি করা, মানে এটার এত বেশি গুণ। এটা জাস্ট বেশি না, ডেইলি 3 গ্রাম করে, ডেইলি 3 গ্রাম করে 1 কাপ দুধের সাথে, 1 কাপ দুধের সাথে ডেইলি 3 গ্রাম করে যারা এনজয় করবেন, তারা দেখবেন যে আপনার বডিতে কোনো সময় দুর্বলতা আসবে না, আপনার বডিতে কোনো সময় আপনি অ্যালার্জি, মানে লেজি ফেস করবেন না, আপনি সবগুলি কাজে চাঙ্গা অনুভব করবেন। মারা দেখবেন যে দুর্বল, আমাদের বাবা মা যারা দুর্বল, দাদা নানি দুর্বল, তারা দেখবেন খুব সুস্থভাবে জীবনযাপন করবে। যারা অ্যাথলেটিক, তারা ভালো স্পোর্টস কাজ করতে পারবেন। যারা সাংসারিক লাইফ এনজয় করতে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, তারাও একটা ভালো লাইফ ফিট এনজয় করতে পারবে। এই কফিতে অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে, অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেছে, তো আমি শর্ট করছি, ঠিক আছে। তো এই কফিটা আপনারা অবশ্যই ডোজ আকার আমি যেভাবে বলছি সেভাবে খাবেন। তো এই কফিটা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা আছে, যেমন প্রেগনেন্সি মেয়েদেরকে এটা দিবেন না, 18 বছরের নিচে কোনো বাচ্চাদেরকে কফিটা দিবেন না, যাদের ক্রনিক হার্ট ডিজিজ, ক্রনিক প্রেশারের রোগী, কিডনি ডিজিজ, এদেরকে সাধারণত লিভার ডিজিজ, ব্রেন ডিজিজ, এদেরকে আসলে কফি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। কফির ডোজটা হচ্ছে খুব সিম্পল, ডেইলি 3 গ্রাম, ঠিক আছে, সপ্তাহে 5 দিন খাবেন, ডেইলি 3 গ্রাম 1 কাপ দুধের সাথে খাবেন। যারা একটু বয়স্ক তারা 5 গ্রাম খেতে পারেন, ডেইলি 1 কাপ দুধের সাথে 5 দিন খাবেন সপ্তাহে, ঠিক আছে। আর রুগীরা ডেইলি 2 বেলা খাবেন, 1 কাপ দুধের সাথে 3 গ্রাম 6 গ্রাম, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি ডোজটা খাবেন। তারপরে যদি কোনো সাজেশন লাগে অবশ্যই যারা সিনিয়র তাদের সাথে পরামর্শ করবেন, আমাদের ডক্টরের সাথে পরামর্শ করে অবশ্যই কফিটা খাবেন। তবে সুস্থ লোক
টেনশন ফ্রি ছাড়া একদম নর্মাল রিল্যাক্সি কফিটা সপ্তাহে 5 দিন এনজয় করতে পারবেন। এই ছিল লিভ ইন গ্লোবালের মোটামুটি সবগুলি প্রোডাক্টের গুণাগুণ বা সবগুলি প্রোডাক্ট নিয়ে আলোচনা করা। এখন যে বেসিক প্রোডাক্টগুলো নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কোম্পানির লিগ্যাল সার্টিফিকেশন গুলো আলোচনা করবো। কোম্পানিতে সবকিছু সার্টিফিকেট দেওয়া আছে, ইনকাম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ভ্যাট, টিন সব আমাদের দেওয়া আছে, এবং এই প্রোডাক্টগুলো যে ল্যাব টেস্ট, হেলথ কেয়ারের যে ল্যাব টেস্ট রিপোর্টগুলো সেগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে অফিস থেকে এগুলো কালেক্ট করতে পারবেন। জাস্ট এগুলো আপনাদেরকে এক নজর দেখাই দিচ্ছি, ঠিক আছে। ইন্টারভিউ সার্টিফিকেট গুলো আপনারা নিতে পারবেন অফিস থেকে কালেকশন করে। তারপরে আমরা যে আলোচনা করে আমি আসলে যে আলোচনার মাধ্যমে আসলে আমি আজকে আলোচনা শেষ করব সেটা হচ্ছে লিভ ইন গ্লোবাল কেন বেস্ট, বা এই কোম্পানিকে আমরা বেস্ট কেন বলি, ঠিক আছে। এটার কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আসলে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আমার তুলে ধরার চেষ্টা করতেছি, যে অন্যান্য কোম্পানি বাজারে আছে তাদের থেকে লিভ ইন গ্লোবাল কেন বেস্ট। এটা যদি আমি একটু কিছু পয়েন্ট নোট করতে পারি বা কিছু পয়েন্ট যদি আমি চ্যালেঞ্জ করতে পারি যে এই পয়েন্ট গুলো অন্যান্য কোম্পানি থেকে আমার লিভ ইন গ্লোবালকে লিভ ইন গ্লোবাল প্রোডাক্টকে বেস্ট করে দিয়েছে, তাহলে কিন্তু আমার বিজনেস করতে বা প্রোডাক্টের বিক্রি করতে আমার কিন্তু অনেক বেশি সহায়তা হবে। তো এটা প্রথম যেটা হলো সেটা হচ্ছে যে এই প্রোডাক্ট 100% সুইচ কোয়ালিটি ফর্মুলা, ঠিক আছে। সুইজারল্যান্ডের কোয়ালিটি ফর্মুলা আমাদের লিভ ইন গ্লোবাল প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে। মানে অ্যাপেল স্টিম সেলের সাথে আমি যখন প্রথম কাজ করেছি এই অ্যাপেল স্টিম সেল, তখন ছিল ডাবল স্টিম সেল লিভ 5000 কোম্পানি, ওখানে ছিল 4টা ইনগ্রিডিয়েন্টস, অ্যাপেল স্টিম সেলের সাথে 3টা ইনগ্রিডিয়েন্টস ছিল। তো এইটাই আমি বাংলাদেশে 100 কোটি টাকা ব্যবসা করছি 3 বছরে। আর এই লিভ ইন গ্লোবালের যে অ্যাপেল স্টিম সেল এর সাথে অনেক 17টা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, তাহলে এটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি বাজারে এত বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখন পর্যন্ত কোনো স্টিম সেল বাজারে আসে নাই। তারপরে সাসেটের পরিমাণ বেশি, ওয়েট বেশি। ম্যাক্সিমাম স্টিম সেল প্রোডাক্ট গুলো আসছে 1 গ্রাম, ঠিক আছে, 20টা আসছে কিন্তু 1 গ্রাম, কিন্তু আমাদের এই লিভ ইন গ্লোবাল প্রোডাক্ট হচ্ছে 3 গ্রাম 20টা সাসেট। সেকেন্ড হচ্ছে এটা রেজাল্ট গুলো অনেক ফাস্ট এবং র্যাপিড, খুব ফাস্ট। এবং যেমন আমাদের ডিটক্স বলেন, আমাদের কফি বলেন, 72 ঘন্টার মধ্যে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি 72 ঘন্টার মধ্যে আমাদের ডিটক্স এবং কফি আপনাদেরকে রেজাল্ট দিতে বাধ্য, ঠিক আছে। তাহলে এত ফাস্ট এবং র্যাপিড রেজাল্ট কিন্তু অন্য কোনো কোম্পানি প্রোডাক্ট আপনাকে দিবে না, এবং ওয়ার্ল্ড ফেমাস সার্টিফাইড প্রোডাক্ট, ঠিক আছে। আরটা হচ্ছে নোবেল রিকগনাইজড প্রোডাক্ট, অবশ্যই আমাদের প্রোডাক্টটা নোবেল রিকগনাইজড, ঠিক আছে। কারণ এটা অটোফেসি সিস্টেমে মেনটেন করে বিদায় 100% বলতে পারি আমাদের প্রোডাক্টটা নোবেল রিকগনাইজড প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটা বেনিফিট অনুযায়ী অনেক বেশি চিপ, সস্তা। আমি বলবো যে প্রোডাক্টের যে গুণাগুণ আছে বা প্রোডাক্ট যে পরিমাণ কাজ করে সেই তুলনায় আমাদের প্রোডাক্টটা অনেক অনেক সস্তা, ঠিক আছে। এটা অনেক বাইরে অনেক অনেক বেশি দাম। তারপর হচ্ছে রেডি অল লিগেল প্রুফস, আমাদের সকল পেপারস রেডি করা আছে। এবং গত 1 বছরে রানিং ইয়ার্সে আমি মোটামুটি আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন চালাই প্রায় 50,000 প্যাকেট আমরা অলরেডি সোল্ড করে ফেলেছি। তাহলে আসলে এই প্রোডাক্টগুলো 50,000 প্যাকেট কিন্তু কম না, লটস অফ প্যাকেট। তো এটা কেন সেল হয়েছে বা কিভাবে সেল হয়েছে? এই জন্যই সেল হয়েছে যে প্রোডাক্ট গুলা কাজ করতেছে বা প্রোডাক্ট গুলা যে মানুষ নিচ্ছে তারা উপকৃত হচ্ছে, যে কারণে প্রোডাক্ট গুলার রিসাইকেল ভ্যালু তৈরি হচ্ছে এবং এটা রিজেনারেট সিস্টেম চালু হয়েছে এবং প্রোডাক্ট দিন দিন এটা কাস্টমার লেভেল তৈরি হচ্ছে। তো এইগুলো হচ্ছে মূলত আমাদের লিভ ইন গ্লোবাল বিউটিস। আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করছি বিউটিস গুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো এই বিউটিস গুলো আপনারা একটু যদি নোট ডাউন করে রাখেন বা লিখে রাখেন, আশা করি আপনারা আপনাদের গেস্ট ক্লোজিং এর ক্ষেত্রে বা আপনাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই পয়েন্ট গুলা আপনাদের হয়তো ভালো কোনো সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমার আলোচনা প্রায় শেষ দিকে। প্রেসক্রিপশন হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনারা পিওর অক্সিজেন নেওয়ার জন্য, ভালো করে পানি খাওয়ার জন্য। 2টা জিনিস আমি বলবো, আমাদের স্টিম সেলকে স্টিমুলেট করার জন্য 4টা জিনিস দরকার, আমি শেষ করতেছি। একটা হচ্ছে আমাদের ভালোভাবে অক্সিজেন নিতে হবে, ভালো অক্সিজেন নিতে হবে, অক্সিজেন নেওয়া জানতে হবে, আমাদের ডিপ ব্রিথিং করতে হবে, এবং আমাদের পানি খাওয়া শিখতে হবে। পানি কিভাবে খাইলে আমাদের উপকার হবে সেভাবে পানি খাইতে হবে। আমাদের যে স্টিম সেল প্রোডাক্ট গুলা বা নিউট্রিশন প্রোডাক্ট গুলা সেটা খাইতে হবে। ভালো খাবার হইতে হবে, ঠিক আছে। যে খাবারগুলো পুষ্টিকর খাবার সেগুলোকে খাবার খাইতে হবে। খাবারের চরিত্র চেঞ্জ করে বা খাবারকে টক্সিন করে খাবার দরকার নেই। আর হচ্ছে কি ভালো লাইফ স্টাইল, মানে ভালো ঘুম, ভালো জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তো আজকে সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আমার আলোচনা শেষ। আশা করি যে প্রেজেন্ট উপস্থাপক আছেন আমার বক্তব্য শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার ইনশাল্লাহ কোন সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ ফেরদৌসুল হক বাবলু সাহেবকে। অত্যন্ত চমৎকার ভাবে আজকে উনি আমাদের প্রোডাক্ট নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করেছেন। আসলে আমাদের জানার অনেক কিছু বাকি ছিল, এবং যারা প্রোগ্রামটি মনোযোগ সহকারে এনজয় করেছেন, শুনেছেন, আশা করি আপনি অনেক ধাপ এগিয়ে যাবেন অন্যদের তুলনায়। এই মুহূর্তে হাত তুলেছেন এমডি আখলাকুর রহমান। যে আপনি কিছু বলবেন, তাহলে মাইক্রোফোনটি অন করে কথা বলতে পারেন। আখলাকুর রহমান, আপনি কিছু বলবেন কিনা? মাইক্রোফোনটি অন করে কথা বলতে পারেন।
সৌরভ সৌরভ রয়, সৌরভ রয় আপনি হাত তুলেছেন, আপনি কি কিছু বলবেন? আগামীকালকে আমাদের সকালবেলা প্রোগ্রাম রয়েছে, মূলত সকাল 8টায় যথারীতি, এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করা হবে। প্রতিনিয়ত আমাদের এই বিজনেস কার্যক্রমের জন্য যা যা দরকার আমরা সেগুলো মূলত আলোচনা করি। তাহলে সকাল 8টায় ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে।